ইয়োগা করলে আপনার পিঠের পেশিগুলো যেহেতু মজবুত হয়, পিঠের পেশিতে শক্তি রক্ত সরবরাহ বাড়ে, ফলে পিঠের পেশির পুষ্টি বাড়ে। আমরা জানি পিঠের পেশিগুলো শক্তিশালী হলে, পিঠের পেশির পুষ্টি পেলে তখন সে আপনার মেরুদণ্ডকে স্ট্রেট রাখার চেষ্টা করে, মেরুদণ্ডটাকে সুন্দর রাখার চেষ্টা করে, বক্রতা দূর করে, ফলে আপনার ব্যাক পেইন প্রিভেনশন হয়, ব্যাক পেইন ভালো হয়ে যায়। তাহলে কিভাবে কি করতে হবে? আমরা জানি যে পিঠের পেশিগুলোকে শক্তিশালী করার জন্য বেশ কিছু যোগা আছে, তার মধ্যে প্লাঙ্ক আছে, তার মধ্যে শশাঙ্গাসন আছে, এছাড়া আমরা জানি যে উত্থিত পদাসন আছে, অর্ধ শলভাসন আছে। এই ব্যায়ামগুলো করলে পিঠের পেশিগুলো শক্তিশালী হয়, ব্যাক পেইন প্রতিরোধ। কোমরের ব্যথা ভালো করার জন্য 3টি ব্যায়াম আজকে দেখাবো। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ শাহ আলম। আমি একজন অর্থোপেডিক্স বিশেষজ্ঞ এবং স্পাইন সার্জন, লাইফ মেম্বার বাংলাদেশ অর্থোপেডিক্স সোসাইটি, পাশাপাশি আমি একজন ইয়োগা ইনস্ট্রাক্টর। আসুন আমরা মেডিকেল সায়েন্স এবং যোগ ব্যায়াম এই দুটির কম্বিনেশনে যে 3টি ব্যায়াম করলে আপনার কখনো কোমরে ব্যথা হবে না, আর কোমরে ব্যথা থাকলেও সেটা ভালো হয়ে যাবে, সেই 3টি ব্যায়াম দেখিয়ে দিচ্ছি। প্রথম ব্যায়াম হচ্ছে অর্ধচন্দ্রাসন। পুরো হাতটা উপরে নিয়ে গিয়ে শরীরটাকে আমি ডান দিকে কিছুক্ষণ ধরে রাখবো, 10 সেকেন্ড ধরে রাখবো, তারপরে বাম দিকে 10 সেকেন্ড ধরে রাখবো। এটা হচ্ছে একটা ব্যায়াম। দ্বিতীয় ব্যায়াম হচ্ছে বঙ্গাসন। যেভাবে নিচু পায়খানায় মানুষ বসে থাকে, ঠিক এই আসনটির নামই হচ্ছে বঙ্গাসন। দেখতে একটু অড লাগলেও কিন্তু এই ব্যায়ামটি খুবই উপকার পিঠের ব্যথার জন্য বা ডিস্ক প্রলাপস বা পিএলআইডির জন্য। এবং তৃতীয় ব্যায়াম হচ্ছে বজ্রাসন। আমি আমার পায়ের গোড়ালির উপর জাস্ট বসে থাকবো, মেরুদণ্ড থাকবে সোজা, দৃষ্টি থাকবে সামনে। বজ্রাসন। এই 3টি ব্যায়াম করলে ইনশাল্লাহ আপনার কোমরে ব্যথা থাকলেও ভালো হয়ে যাবে, এবং যাদের কোমরে ব্যথা নেই তাদের কোমরে ব্যথা কখনোই হতে পারবে না। আসসালামু আলাইকুম। কৃমিনাশক ওষুধ আপনি যদি নিয়মিত না খান, অর্থাৎ প্রতি 6 মাসে একবার যদি না খান, আপনারা কিন্তু দেখবেন যে কৃমির সংখ্যা আপনার পেটের ভিতরে অনেক বেশি বৃদ্ধি পাবে। ফলে দেখবেন আপনার পেট ফাঁপা থাকবে, আপনার পেটে অনেক সময় ব্যথা হতে পারে, বমি বমি ভাব, খাওয়ার মধ্যে অরুচি, আপনার শরীর শুকিয়ে যেতে পারে, এবং অনেক সময় মল ত্যাগে অনেক কষ্ট হতে পারে। তো এই লক্ষণগুলো প্রকাশ পেলে এবং আপনি যদি কৃমিনাশক ওষুধ 6 মাস অন্তর অন্তর না খেয়ে থাকেন, তাহলে আপনি ধরেই নিতে পারেন আপনার মধ্যে কৃমির যে সংখ্যা এটা অনেক বৃদ্ধি পেয়েছে। তো আমরা বলি যে পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে 6 মাস অন্তর অন্তর একটা ডোজ হলেও আপনি কৃমিনাশক ওষুধটা খেয়ে নেবেন। নর্মালি অ্যালবেন্ডাজল 400 mg একটা খেতে হয়, অথবা মেবেন্ডাজল গ্রুপের ওষুধ 500 mg একটা খেতে হয়। এটা যদি আপনি নিয়মিত বেসিসে খান, আপনি কিন্তু আল্লাহ যদি চায় কৃমির এই যে উপদ্রব এটা থেকে অনেকাংশেই নিজেকে সেফ রাখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ফ্যাটি লিভার সম্পূর্ণ সারিয়ে তোলে যে 6টি প্রাকৃতিক খাবার। 1. লাউ, প্রতিদিন খান বা জুস করে। 2. করলা, রান্না বা জুস করে। 3. গ্রিন টি, দিনে 2 থেকে 3 কাপ। 4. হলুদ, দুধ বা তরকারিতে। 5. অ্যাপেল সিডার ভিনেগার, পানিতে মিশিয়ে। 6. পেঁপে, নিয়মিত খান। লিভার সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আপনি যখন ডাক্তারের চেম্বারে বসেন, ডাক্তার আপনাকে 5 মিনিট সময় দেয়, সর্বোচ্চ 10 মিনিট। এই 10 মিনিটে তিনি আপনার সমস্যা শোনেন, প্রেসক্রিপশন লেখেন, পরে রোগীকে ডাকেন। কিন্তু যে কথাটা বলার সময় তিনি পান না, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো সেই কথাটা হলো, আপনার লিভার নষ্ট করার জন্য কোনো ভাইরাস বা বিষের দরকার নেই। দরকার শুধু আপনার রান্নাঘরের 5টা জিনিস, যেগুলো আপনি প্রতিদিন ব্যবহার করছেন, যেগুলো আপনার মা ব্যবহার করছে, যেগুলো নিরাপদ বলে আপনি বিশ্বাস করে এসেছেন। তো আজকের ভিডিওতে সেই 5টা নীরব ঘাতকের কথা বলবো। 4 নম্বরটার কথা শুনলে আপনি বাজার থেকে ফেরার পথে এই জিনিসটা কেনা বন্ধ করে দেবেন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এআরএম জামিল, ফাংশনাল অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিন কনসালটেন্ট। তো আমরা আমাদের সেন্টারে রোগের মূল কারণ বা রুট কজ ফাইন্ড আউট করার চেষ্টা করি, এবং সঠিক লাইফস্টাইল, খাবার দাবারের পরিবর্তন, প্রয়োজনীয় নিউট্রিশনাল সাপ্লিমেন্ট দিয়ে এবং ন্যাচারাল থেরাপির মাধ্যমে রোগের চিকিৎসা করে থাকি। তো এখন আসি মূল ভিডিওতে। তো প্রথমে একটা কথা পরিষ্কার করে বলি, এই ভিডিওর উদ্দেশ্য ডাক্তারদের দোষারোপ করা না। অবশ্যই তারা রোগীদেরকে অনেক সময় দেন এবং অনেক যত্ন করে রোগী দেখেন, এবং সব ডাক্তারেরই চেষ্টা থাকে তার রোগীটাকে ভালো হোক। কিন্তু কিছু বিষয় আসলে আমাদের মানে ইচ্ছার বাইরে হয়ে যায়, আমরা বলার সময় পাই না। তো সেই ধারণা থেকে বা সেই বিষয় থেকে আজকে ভিডিওটি করা। কারণ একজন ডাক্তারের পক্ষে আসলে একটা চেম্বারে 10 মিনিটের মধ্যে বা 10-15 মিনিটের মধ্যে তার পরিপূর্ণ লাইফস্টাইল বা কি খাবেন কি খাবেন না, কিভাবে চলবেন কি চলবেন না, কোন ধরনের খাবার অ্যাভয়েড করবেন, কি ধরনের জীবনযাপন করবেন, সেই বিষয়ে পরামর্শ দেওয়া অনেক সময় সম্ভবপর হয় না।
এটি বাস্তবতা। তো এই আলোকে ভিডিওটি করা, যেটা আসলে শুনলে আপনাদের উপকারে লাগবে। তো আমাদেরকে প্রথমে বুঝতে হবে রান্নাঘরে আমাদের এমন কি আছে যেটা আমাদের লিভারের উপর চাপ তৈরি করে, লিভারের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে দেয়। তো সেটা শুধু ওষুধ থেকে না, সেটা আসে আমার খাবারের যে প্লেট সেখান থেকে। তো চলুন দেখি সেই 5টা জিনিস কি। এক নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যে সাধারণত রান্নার তেল ব্যবহার করি সেটা। বাজারে গিয়ে আপনি যে রিফাইন্ড সয়াবিন তেল বা পাম অয়েল কেনেন, প্যাকেটে সুন্দর করে লেখা থাকে 100% বিশুদ্ধ, হৃদরোগের জন্য ভালো। কিন্তু সেই তেল রিফাইন করা হয় কিভাবে জানেন? উচ্চ তাপে গরম করে, হেক্সেন নামক একটা কেমিক্যাল দিয়ে ধুয়ে, ব্লিচ করে, ডিওডোরাইজ করে। এর পুরো প্রক্রিয়াটা তেলের ভেতরে স্বাভাবিক পুষ্টি ধ্বংস হয় আর তৈরি হয় ট্রান্স ফ্যাট ও অক্সিডাইজড ফ্যাট। এগুলোই লিভারের সবচেয়ে বড় শত্রু। প্রতিদিন এই তেলের ভাজা খাবার খেলে লিভারে চর্বি জমতে শুরু করে, একেই বলে ফ্যাটি লিভার। বাংলাদেশে 30 বছরের বেশি বয়সী প্রতি 3 জনের মধ্যে একজনের ফ্যাটি লিভার আছে। এর একটা বড় কারণ এই তেল। তো কি করবেন? তো সরিষার তেল, নারিকেল তেল, অলিভ অয়েল, ঘি, এগুলো আপনি ব্যবহার করা শুরু করুন। সম্ভব হলে অ্যাভোকাডো অয়েল যদি এফোর্ড করতে পারেন ব্যবহার করতে পারেন। তো দাম বেশি, কিন্তু লিভারের চেয়ে দামি কিছু না। তো দ্বিতীয় যে কথাটা বলবো সেটা হচ্ছে সাদা চিনি। আমরা এই চিনি, আপনি হয়তো অনেকে ভাবছেন যে যারা মদ খায় তারা মানে লিভার ড্যামেজ করে বা মদ লিভারের শত্রু, কিন্তু সত্যি বলতে কি সাদা চিনি তার চেয়ে কোনো অংশে কম না, অর্থাৎ মদের চেয়ে কোনো অংশে কম না। কিভাবে? তো চিনি শরীরে ঢুকলে ভাঙে 2 ভাগে। চিনি হয়ে যায় গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। গ্লুকোজ শরীরে সব কোষ ব্যবহার করে, কিন্তু ফ্রুক্টোজ প্রসেস করতে পারে শুধু একটা অঙ্গ, সেটা হচ্ছে আপনার লিভার। আপনি যখন দিনে 5 কাপ চা খান বা আরো বেশি চা খান এবং তাতে 2 চা চামচ করে চিনি দেন এবং রাতে মিষ্টি খান, কোল্ড ড্রিঙ্কস খান, বিস্কুট খান, আপনার লিভার হাজার হাজার ফ্রুক্টোজ প্রসেস করে। যা প্রসেস করতে পারে না সেটা চর্বি হিসেবে জমিয়ে রাখে। তো ফলাফল কি? নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। যে মানুষ জীবনে 1 ফোঁটা মদও খায়নি তারও লিভারে মদের মতো ক্ষতি হচ্ছে, শুধু চিনির কারণে। চিনি একদম বাদ দিতে পারলে ভালো, না পারলে গুড়, মধু বা খেজুর দিয়ে বদলান। 3 নম্বর যে কারণ, এটা বাচ্চাদের ঘরে থাকে। আপনার রান্নাঘরে তাকে থাকে কি? নুডলসের প্যাকেট, বাচ্চারা খুব পছন্দ করে। চিপসের প্যাকেট, বিস্কুট, সস, এগুলোর গায়ে কি লেখা থাকে? প্রিজারভেটিভ লেখা থাকে। তো মনোসোডিয়াম গ্লুটামেট, সোডিয়াম বেনজোয়েট, TBHQ, পটাশিয়াম সরবেট, আর্টিফিশিয়াল কালার, আর্টিফিশিয়াল ফ্লেভার, এগুলো সমন্বয়ে কিন্তু এগুলো তৈরি হয়। তো প্রতিটা কেমিক্যাল শরীরে ঢুকে কোথায় যায়? সরাসরি লিভারে যায়। লিভারের প্রতিটা কেমিক্যাল আলাদা করে ভাঙতে হয়, পরিষ্কার করতে হয়, বের করতে হয়। তো লিভারের অনেক কাজ। আপনার সন্তানকে সপ্তাহে 3 বার ইনস্ট্যান্ট নুডলস খাওয়াচ্ছেন, তার ছোট্ট লিভারকে আপনি একটা কেমিক্যাল প্রসেসিং প্ল্যান্টে বদলে দিচ্ছেন। এই কারণে আজকাল 15 থেকে 20 বছরের তরুণদেরও ফ্যাটি লিভার ধরা পড়ছে, যা 30 বছর আগে ছিল শুধু বয়স্কদের রোগ। তো এর বিকল্প কি? ঘরে বানানো মুড়ি, চিড়া, খই, বাদাম, প্রকৃতি নিজেই সেরা প্যাকেজিং করে দিয়েছে, সুতরাং এগুলো আপনি খাওয়াতে পারেন। 4 নম্বর যে খাবারটি বলবো সেটা হচ্ছে রিফাইন্ড ময়দা। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা খুব মনোযোগ দিয়ে খুব আরামের সাথে খাই। তো এই জিনিসটা আসলে শুনলে আপনি আসলে কেনা বন্ধ করে দিবেন। সাদা ময়দা, ইংরেজিতে যেটা বলা হয় ময়দা বা রিফাইন্ড ফ্লাওয়ার। তো এটা আমরা পরোটা, লুচি, পাউরুটি, বিস্কুট, কেক, পিজা, বার্গার, পাস্তা, সিঙ্গারা, সমুচা, প্রায় সব খাবারের এই ময়দা ব্যবহার করছি। তো ময়দা যখন রিফাইন করা হয়, গমের বাইরের আঁশ বা ব্র্যান্ড যেটা আর ভেতরের যে জীবাণু বা জার্ম, দুটি ফেলে দেওয়া হয়। তো থাকে শুধু মাঝখানে সাদা অংশ, যেটা প্রায় পুরোটাই স্টার্চ। এই স্টার্চ শরীরে ঢুকে দ্রুত চিনিতে রূপান্তরিত হয়। মানে আপনি 1 টুকরো পরোটা খেলে শরীরে যা যায় সেটা প্রায় 3 চা চামচ চিনির সমান। আপনি চিনি কমিয়েছেন ভেবে খুশি হচ্ছেন, কিন্তু ময়দা দিয়ে সেই চিনি শরীরে ঢুকাচ্ছেন। লিভার দুটোকে একইভাবে দেখে, চিনিকেও যেভাবে দেখে আপনার এই ময়দাকেও সেই একইভাবে দেখে। তো বিশেষ করে আমরা যারা সাদা পাউরুটি খাই, সেটাকে স্বাস্থ্যকর সকালে নাস্তা বলে চালায় দেওয়া হয়। তো সেটা লিভারের নীরব একটা শত্রু। আর বিকল্প কি? আপনি লাল আটা রুটি খেতে পারেন, ওটস খেতে পারেন, চিড়া খেতে পারেন, ঢেকি সেটা লাল চালে খেতে পারেন। আঁশ থাকলে খাবার, এই গ্রেন গুলোতে আঁশ থাকে, আঁশ থাকলে লিভারের উপরে চাপ কম পড়ে, বা ফাইবার থাকলে লিভারে চাপ কম পড়ে। 5 নম্বর যে কারণটি বলবো সেটা হচ্ছে অতিরিক্ত ওষুধ বা সাপ্লিমেন্ট। এটা একটা অবাক করার বিষয়। তো রান্নাঘরের পাশে ওষুধের বাক্সটার দিকে একটু খেয়াল করুন। মাথা ব্যথা হলে প্যারাসিটামল, পেট ব্যথা হলে অ্যান্টাসিড, গ্যাসের ওষুধ হলে অমিপ্রাজল, গায়ে ব্যথা হলে বিভিন্ন ধরনের NSAID, ডাইক্লোফেনাক, আইবুপ্রোফেন বা এই জাতীয় বিভিন্ন ওষুধ আছে NSAID। এর প্রতিটা ট্যাবলেট শরীরে ঢুকে কোথায় ভাঙতে হয়? সে লিভারে যে ভাঙে। তো প্যারাসিটামল সঠিক মাত্রায় নিরাপদ, কিন্তু বিশ্বজুড়ে যত লিভার ফেলিওরের রোগী মারা যায় তার একটা বড় অংশ অতিরিক্ত প্যারাসিটামল ডোজ থেকে হয়। তো শুধু তাই না, ন্যাচারাল সাপ্লিমেন্ট, হার্বাল টনিক, ওজন কমানোর পিল, ফর্সা হওয়ার ওষুধ, এগুলো সবগুলোই লিভারকে ভাঙতে হয়। তো প্রাকৃতিক মানে যে নিরাপদ, এই ধারণাটা ভুল। কারণ সঠিক ডোজ, সঠিক মাত্রা, সঠিক টাইমিংটা খুব ইম্পর্টেন্ট। তো নিয়ম হলো ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ না, কোনো সাপ্লিমেন্ট না, কোনো হেলথ ড্রিঙ্ক না। এবার আপনাকে একটা কথা মনে করিয়ে দেই, এই টোটাল আলোচনাটা আমি সংক্ষেপে একটা সহজভাবে বলছি। তাহলে রান্নাঘরের এই 5টা শত্রু আপনি চিনে নিন। 1 হচ্ছে রিফাইন্ড ভোজ্য তেল, 2 সাদা চিনি, 3 প্যাকেটজাত প্রসেস খাবার, 4 সাদা ময়দা, 5 হচ্ছে নিজের বুদ্ধিতে খাওয়া ওষুধ। এর একটাও না, কিন্তু এই 5টাই যদি আপনার প্রতিদিনের জীবনে থাকে, আপনার লিভার কতদিন টিকবে বলুন তো? এবার কিছু আশার কথা বলি, অনেক তো ভয় দেখানো হলো। তো লিভারের বিশেষত্ব কি জানেন? সে ক্ষমাশীল। আপনি যদি তাকে খারাপ অভ্যাসগুলো কমান, তার উপর চাপ কমিয়ে দেন,
সে 3 থেকে 6 মাসের মধ্যে নিজেকে সম্পূর্ণ মেরামত করার সক্ষমতা রাখে। তো শুরু করুন ছোট থেকে। এই সপ্তাহে একটা কাজ করুন, রিফাইন তেল বদলে সরষের তেল বা অলিভ অয়েল বা কোকোনাট অয়েল, তো সেটা আপনার ইন্ট্রোডিউস করুন। তো শুধু এই একটা পরিবর্তন করুন, এবং পরের সপ্তাহে আরেকটা পরিবর্তন করুন, যেমন চিনির বদলে আপনি গুড়ে যান। আর তারপরের সপ্তাহে আপনার সাদা ভাতের পরিবর্তে আপনার সবজি বাড়িয়ে দিন, লাল চালে ঢেকে ছাড়া লাল চাল খান। পঞ্চম সপ্তাহে আপনার রান্নাঘর বদলে যাবে, আর তার সাথে বদলাবে আপনার লিভার। মনে রাখবেন, শুধু ওষুধ দিয়ে লিভার ঠিক করা যাবে না, ঠিক করতে হবে আপনার রান্নাঘরকে ঠিক করার মাধ্যমে। ভিডিও শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, আপনার বাসায় এই 5টা জিনিসের মধ্যে কতগুলো আছে? কমেন্টে 1 থেকে 5 লিখে জানান, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার। আর এই ভিডিওটা আপনার চোখ খুলে দিয়ে থাকলে আপনার মা, বোন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবার মাঝে এই ভিডিওগুলো বেশি বেশি পাঠিয়ে দিন, ছড়িয়ে দিন এবং তাদেরকে সচেতন করুন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরের ভিডিওতে দেখা হবে আরো কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। প্রায় সব বাবা মায়েরই প্রশ্ন থাকে, আমরা কিভাবে এডনোয়েড এবং টনসিল অপারেশন করি। আমি ব্যক্তিগতভাবে এন্ডোস্কোপিক কবলেশন পদ্ধতিতে এডনোয়েড অপারেশন করে থাকি। এই পদ্ধতিতে আমরা বাচ্চার নাকের মধ্যে দিয়ে এন্ডোস্কোপ ক্যামেরা প্রবেশ করিয়ে প্রথমে সম্পূর্ণ এডিনোয়েডকে মনিটরে ভিজুয়ালাইজ করি এবং কবলেশন 1টি আমরা বাচ্চার মুখের ভিতর দিয়ে তালুর পেছন দিয়ে গিয়ে এডনোয়েড রিমুভ করি। এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, যেহেতু আমরা এন্ডোস্কোপ ক্যামেরা দিয়ে দেখে দেখে অপারেশন করি, সেই ক্ষেত্রে আমরা সম্পূর্ণ এডিনয়েড রিমুভ করতে পারি এবং এই পদ্ধতিতে অপারেশন করার কারণে অপারেশনকালীন এবং অপারেশন পরবর্তীতে এডিনয়েড অপারেশনজনিত রক্তপাতের সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি। কিন্তু এই পদ্ধতির একটি অন্যতম দুর্বল দিক হচ্ছে, যেহেতু এই পদ্ধতিটি টেকনোলজি নির্ভর, এই পদ্ধতিতে অপারেশনের জন্য খরচ একটু বেশি। কিন্তু আমি সবাইকে রিকোয়েস্ট করব এই পদ্ধতিতে অপারেশন করার জন্য, কারণ এই পদ্ধতিতে অপারেশন করলে বাচ্চার এডিনয়েড পুনরায় হওয়ার সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি। ধন্যবাদ সবাইকে। শরীরের ভেতরের ক্রনিক রোগগুলোকে গোড়া থেকে দূর করার সবচেয়ে সহজ ঘরোয়া উপায় মিস করবেন না। এইটি আপনার ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে, হৃদযন্ত্রের সুরক্ষা এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে, মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি ও আলঝাইমার্স প্রতিরোধ করে। আমাদের ভিডিওগুলো শুধু তারাই পান যারা লাইক দেন, কমেন্ট করেন এবং শেয়ার করেন। প্রথমে একটি পাত্রে পানি নিন, কুচানো কাঁচা হলুদ দিন, কুচানো আদা, 1 চামচ মধু, একটি লেবুর রস। পানি ভালোভাবে ফুটিয়ে পান করুন, যার ফলে আপনার লিভারের দীর্ঘমেয়াদী সুরক্ষা নিশ্চিত করে। যাদের হাড়ের জয়েন্টে ব্যথা বা বাতের সমস্যা আছে, তাদের শরীরের ভেতরের প্রদাহ কমাতে এই পানীয়টি বেশ উপকারী। রেসিপিটি হারিয়ে না ফেলার জন্য এখনই এই ভিডিওটি সেভ করুন। দেশে ছড়িয়ে পড়ছে নতুন আর বিপজ্জনক এক রোগ। এর নাম হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। ফ্যাটি লিভার আসলে তখন হয় যখন লিভারে চর্বির পরিমাণ 5%-এর বেশি হয়ে যায়। আগে এই রোগটি আসলে অতিরিক্ত মদ্যপানকারীদের মধ্যে দেখা যেত, কিন্তু এখন যারা মদ্যপান করে না, শিশু এবং প্রাপ্তবয়স্করা এই রোগে আক্রান্ত হচ্ছে। এক সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে প্রায় 10 জন বাঙালির মাঝে 3 জন ফ্যাটি লিভার সমস্যায় আক্রান্ত এবং 84% আইটি পেশাজীবী ফ্যাটি লিভারে আক্রান্ত। তাহলে এটা কিভাবে হয়? আপনি যখন অতিরিক্ত চিনি এবং আল্ট্রা প্রসেসড খাবার খান, তখন আপনার লিভার সেই অতিরিক্ত জাঙ্ককে চর্বিতে রূপান্তর করে, যা পরবর্তীতে লিভারে জমা হয়। সাধারণ বাংলাদেশি খাদ্য তালিকায় কার্বোহাইড্রেট বেশি থাকে এবং বেশিরভাগ সময় প্রোটিন কম, আর তার সাথে যুক্ত হয় অলস জীবনযাপন, যা লিভারের ক্ষতির জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। শুরুতে কোনো উপসর্গ থাকে না, কিন্তু সময়ের সাথে সাথে ফ্যাটি লিভার, সিরোসিস, টাইপ 2 ডায়াবেটিস ইত্যাদি দীর্ঘমেয়াদী রোগে পরিণত হতে পারে। ভালো খবর হলো এটি একটি জীবনযাত্রাজনিত সমস্যা, আর এটি আপনি প্রাকৃতিকভাবে উল্টে দিতে পারেন। দিনে 2 থেকে 3 কাপ ব্ল্যাক কফি পান করুন, কাঁচা রসুনের মতো সালফার সমৃদ্ধ খাবার যোগ করুন, খাদ্য তালিকায় ওমেগা 3 ফ্যাট অন্তর্ভুক্ত করুন, আর সবথেকে গুরুত্বপূর্ণ হলো সপ্তাহে 3 থেকে 4 দিন স্ট্রেংথ ট্রেনিং করুন। প্রশ্ন হলো, এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন কতবার দিতে হয়? কোনো কোনো বইয়ে লেখা আছে 6 মাসের মধ্যে 3 বার দেওয়া যেতে পারে, কিন্তু বেশিরভাগ বইয়েই লেখা আছে যে একটি ইনজেকশন দিয়েই 70 to 80% ভালো হয়ে যায়। যদি তাই হয় তাহলে কিন্তু আর দ্বিতীয় ইনজেকশন দেওয়ার দরকার নাই। সুতরাং আমরা জানলাম যে বইয়ের ভাষায় 3টি দেওয়া লাগলেও আপনাকে কিন্তু আসলে একটি লাগে, কারণ একটি দিয়েই 70-80% ভালো হয় বেশিরভাগ রোগী। তখন আপনাকে আর ইনজেকশন দেওয়ার নাই, বাকিটুকু ব্যায়াম করলেই এবং জীবনাচার সংশোধন করলেই, সঠিকভাবে সব কিছু নিয়মগুলো ফলো করলে আপনার আর কোনো ইনজেকশনেরই প্রয়োজন হয় না। কোন পিএলআইডি রোগীদেরকে এপিডুরাল ইনজেকশন দেয়া যাবেই না? 1 নম্বর, যাদের রেড ফ্ল্যাগ আছে। রেড ফ্ল্যাগ কি? মলদ্বারের চারিপাশে ঝিঝি লাগা, পায়ের প্যারালাইসিস হয়ে যাওয়া বা ফুট ড্রপ হয়ে যাওয়া,
প্রস্রাবের নিয়ন্ত্রণ না থাকা। তাহলে রেড ফ্ল্যাগ থাকলে, এই 3টি লক্ষণ থাকলে, রেড ফ্ল্যাগ থাকলে এপিডুরাল দেওয়া যাবে না, অপারেশন বাধ্যতামূলক। নাম্বার 2, যদি আপনার পায়ের দিকের পায়ের পাতাগুলো শুধু জ্বালা পোড়া বা ব্যথা না, যদি আপনার অবশ হয়ে যায়, মানে পাগুলো দিয়ে হাঁটতে আপনার খুব সমস্যা হয়, তখনও কিন্তু আপনার অপারেশনে যেতে হবে, তখন আর এপিডুরাল দেওয়া যাবে না। নাম্বার 3, যদি আপনার ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে, দেখা যাবে 15, 20, 30 ডায়াবেটিস, নেভার, কখনো এপিডুরাল দেওয়া যাবে না, কারণ তাতে আরও ডায়াবেটিস বেড়ে যাবে। এবং নাম্বার 4 হচ্ছে গর্ভাবস্থায় এপিডুরাল ইনজেকশন দেওয়া যায় না। এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন এটা কতদিন কাজ করে যদি একবার দেওয়া হয়? আসলে এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন কাজ করে 24 ঘন্টার মধ্যেই, এবং এটার লেংদি, যেহেতু এটা ইনফ্লামেশন কমায়, ফুলা কমায়, সোয়েলিং কমায়, নার্ভটাকে ফ্রি করে দেয়, এটা কিন্তু একবার করলে সারা জীবন আপনার ভালো হয়ে যেতে পারে। অর্থাৎ একবার একটি ইনজেকশন দিলেই দেখা যায় আপনি সারা জীবন আপনার আর কখনো ইনফ্লামেশন হচ্ছে না। যদি আপনি আবার আঘাত পান, আবার ভারী জিনিস সঠিকভাবে না তোলেন, আবার স্লিপ খেয়ে পড়ে যান, তাহলে আবার ইনফ্লামেশন হবে, আবার ডিস্ক প্রলাপস হবে, আবার পিএলআইডি হবে। কিন্তু যদি এগুলো না করেন তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে একটি এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন দিলে লাইফ টাইম আপনার কাজ করবে ইনশাল্লাহ। তবে কোনো বইয়ে লেখা আছে যে 3 মাসে 3 বার বা 6 মাসের মধ্যে 3টি ইনজেকশন দেওয়া যায়, কিন্তু আমরা দেখেছি যে একটি ইনজেকশনই বেশিরভাগ পিএলআইডি রোগী আল্লাহর রহমতে ভালো হয়ে যায়। প্রশ্ন হচ্ছে এপিডুরাল স্টেরয়েড ইনজেকশনের পার্শ্ব প্রতিক্রিয়া কি? পার্শ্ব প্রতিক্রিয়া, যেহেতু এটা স্টেরয়েড ইনজেকশন, তাহলে পার্শ্ব প্রতিক্রিয়া থাকাটা স্বাভাবিক। যদি কাউকে অনেকগুলো ইনজেকশন দেওয়া হয়, যেমন করোনাকালীন যখন করোনা রোগীরা হাসপাতালে ভর্তি ছিল, তাদেরকে অনেকগুলো স্টেরয়েড ইনজেকশন দেওয়া লাগছিল এবং তাদের অনেক সাইড ইফেক্ট হয়। কিন্তু যদি একজন পিএলআইডি রোগীর একটি ইনজেকশন বা 2টি ইনজেকশন দেওয়া হয়, তাহলে তার সাইড ইফেক্ট কি? সাইড ইফেক্টগুলোর মধ্যে হচ্ছে যে সামান্য ডায়াবেটিসটা বেড়ে যায়, 2-3 দিনের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যায়, আর তেমন কোনো সাইড ইফেক্ট নাই, সামান্য পেইন হতে পারে, এই তো। খুব বেশি সাইড ইফেক্ট কিন্তু এই এপিডুরাল স্টেরয়েড ইনজেকশনের নাই। এবং অনেকে ধারণা করে অনেক ধরনের কিছু, যে আমার হাড় দুর্বল হয়ে যাবে কিনা, বা পরবর্তীতে অপারেশন করা লাগলে এটাকে ডিস্টার্ব হবে কিনা, বা নার্ভের ক্ষতি হবে কিনা, একাধিক ইনজেকশন দিলে আরও এটা অভ্যাসে পরিণত হবে কিনা, এগুলো আসলে নয়, পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে এগুলো পড়ে না। প্রশ্ন হচ্ছে এপিডুরাল ইনজেকশন কাদেরকে দেওয়া হয়, কোন ক্যাটাগরির পিএলআইডি রোগীদেরকে দেওয়া হয়? ক্যাটাগরি নম্বর 1, যারা বিদেশে যাবে, অল্প সময় আছে কিন্তু অপারেশন করার মতো সময় নাই, অথবা অপারেশন করার মতো এত সিরিয়াস পিএলআইডি নয়ও, বাস তাদের জন্য এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন সবচেয়ে ভালো। তাদের জন্য কিন্তু ঔষধ শুধু নয়, অপারেশন তো নয়, এটা একটা ক্যাটাগরি। 2 নম্বর হচ্ছে যাদের এমন আছে যে পা প্যারালাইসিস হয়ে যায়নি, কিন্তু মানে বয়স অনেক বেশি, অপারেশন করার মতো ফিটনেস নাই বা মানসিক অবস্থাও নাই, বা চাইছেন না রোগী যে অপারেশন করব, বাস তাদের জন্য এপিডুরাল ইনজেকশন। আর যেটা বলতেছিলাম যে অনেক ক্ষেত্রে রোগীর স্বাধীনতাকে আমরা দেই, যে দেখা গেল যে আমরা বললাম যে অপারেশন আপনার জন্য লাগবে, কিন্তু রোগী বলছে যে আমি অপারেশন জীবনেও করব না। রোগীর যে চয়েস, প্যাশেন্ট চয়েস, এটা প্রায়োরিটি যদি আমরা দিতে যাই, সেই ক্ষেত্রেও কিন্তু এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন একটা দেওয়া যেতে পারে। আর কখন? আর যখন দেখা যাবে যে কনজারভেটিভ ট্রিটমেন্ট আপনার ফেইল হয়ে গেছে, অন্য চিকিৎসাগুলো ফেইল হয়ে গেছে, অর্থাৎ 1 মাস 1.5 মাস চিকিৎসা করার পরেও ভালো হচ্ছেন না, আবার অপারেশন করার মতো অবস্থাও নাই, সেই ক্ষেত্রেও এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন। এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন এটি কি? পিএলআইডি রোগীদের অনেক সময় দেখা যায় যে তাদের ডিস্ক প্রলাপস অত্যন্ত সামান্য, কিন্তু তার লক্ষণ অনেক বেশি, পায়ে ব্যথা বেশি, কোমরে ব্যথা বেশি, তাদেরকে একটা ইনজেকশন দেওয়া হয়। সেই ইনজেকশনের নাম হচ্ছে এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন। এটি হচ্ছে এক ধরনের স্টেরয়েড ইনজেকশন। স্টেরয়েড ইনজেকশনের কাজ হলো যে আপনার ইনফ্লামেশনগুলো কমিয়ে দেয় বা সোয়েলিং কমিয়ে দেয়, নার্ভের যে ইনফ্লামেশন সেটা কমিয়ে দেয়, নার্ভের চারপাশের ইনফ্লামেশন কমিয়ে দেয়। ইনফ্লামেশন কমলে নার্ভটা ফ্রি হয়ে যায়, ফলে আপনার পিএলআইডি যে লক্ষণগুলো, সেই লক্ষণগুলো দূর হয়ে যায়। তাহলে আমরা জানলাম এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন হচ্ছে একটা স্টেরয়েড ইনজেকশন যেটা অ্যান্টি ইনফ্লামেটরি কাজ করে। এটা কোনো পেইন কিলার না। পেইন কিলার যেমন ব্যথা কাজ ভালো করে, কিন্তু স্টেরয়েড ইনজেকশন কখনো ব্যথা ভালো করে না। এটা ইনফ্লামেশন কন্ট্রোল করে, ফলে ব্যথা ভালো হয়ে যায় এবং পিএলআইডির লক্ষণ কমে যায়। 3টি ভুলের কারণে একজন পিএলআইডি রোগীর ডিস্ক প্রলাপস কখনোই ভালো হয় না, সে পিএলআইডি নিয়ে বারবার ভোগে। সেই 3টি ভুল কি? প্রথম ভুল হচ্ছে তারা ব্যথা অবস্থায়, কোমরে ব্যথা থাকা অবস্থায় ব্যায়াম করে, মোচড় দেয়, এইভাবে করে, মালিশ করে, পিছনে কাউকে তুলে দেয়, মারাত্মক ভুল। দ্বিতীয় যে ভুলটি তারা করে কি, ব্যথা থাকা অবস্থায় বা অন্য সময়ও সামনে ঝুঁকে একটা 20 কেজি ওজন তোলে। আরে সামনে ঝুঁকে ওজন তুললে তো আপনার পিএলআইডি আরও বেড়ে যাবে।
এবং তৃতীয় যে ভুলটি তারা করে সেটা হচ্ছে যে কোনো মোচড়ের যে কাজগুলো, এই মোচড়ের কাজগুলো করে। মোচড়ের কাজ যেমন আপনি একটা বাজারের ব্যাগ নিয়ে রিকশায় উঠতে গেলেন অথবা রিকশা থেকে নামতে গেলেন, আপনার কিন্তু কোমরে মোচড় খাবে। তারপরে এই যে শীতকাল আসছে, র্যাকেট খেলা, তারপরে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এই কাজগুলো করা যাবে না। এই কাজগুলো না করলে বা এই 3টি ভুল থেকে নিজেকে মানে সংশোধন করলে হয়তো আপনার কোনো দিনই আর PLID ফিরে আসবে না ইনশাল্লাহ। PLID সম্বন্ধে আরও জানতে আমাদের পেজটিকে ফলো করুন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হঠাৎ মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে, বুক ধড়ফড় করছে, আর মনে হচ্ছে এই বুঝি হার্ট অ্যাটাক হবে। এটা প্যানিক অ্যাটাক হতে পারে। এমন হলে প্রথমে নিজেকে মনে করান যে এটি আপনার মনের ভয় মাত্র, আপনি মারা যাচ্ছেন না, এবং এটি কয়েক সেকেন্ডের মধ্যেই বা কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে। এরপর 5, 4, 3, 2, 1 টেকনিকটি আপনি ব্যবহার করুন। আপনার আশেপাশে দেখছেন এমন 5টি বস্তুর দিকে আপনি তাকান। 4টি জিনিস আপনি স্পর্শ করুন। 3টি শব্দ শোনার চেষ্টা করুন। 2টি জিনিসের গন্ধ নিন এবং 1টি জিনিসের স্বাদ অনুভব করুন। এই পদ্ধতি আপনার মস্তিষ্ককে ভয়ের জগৎ থেকে বর্তমানে ফিরিয়ে আনবে। প্যানিক অ্যাটাক কোনো শারীরিক রোগ নয়, এটি তীব্র উদ্বেগের একটি বহিঃপ্রকাশ। প্যানিক অ্যাটাক হলে ভয় পাবেন না, ধীরস্থিরভাবে পরিস্থিতি মোকাবেলা করুন। কিছু সময়ের মধ্যেই আপনি প্যানিক অ্যাটাক থেকে আবার স্বাভাবিক অবস্থায় চলে আসতে পারবেন। আইবিএসে কিন্তু কোনো পরীক্ষা হয় না, আপনি যে পরীক্ষাই করবেন সব পরীক্ষা নর্মাল পাবেন। তবে একটা টেস্ট আপনারা করতে পারেন, এটা হলো ফিকাল ক্যালপ্রোটেক্টিন। ফিকাল ক্যালপ্রোটেক্টিন টেস্টে যদি রেজাল্টটা 50-এর নিচে থাকে তাহলে আপনি আইবিএস ধরতে পারেন। 50 থেকে যদি 250-এর ভিতরে হয় তাহলে মাইল্ড আইবিডি হতে পারে, এবং 250-এর উপরে চলে গেলে এটা আইবিডি। আবার আইবিএসের লক্ষণগুলো কিন্তু আইবিডির মতোও হয়। আইবিডি হলো প্রদাহজনিত রোগ, এটার কমপ্লিকেশনগুলো আরও মারাত্মক হয় আইবিএসের তুলনায়। তো আপনার আইবিএস আছে কিনা আপনি এই টেস্টটা শুধু করতে পারেন, বাদ বাকি আসলে আইবিএসের তেমন কোনো টেস্ট হয় না। আপনি যত ধরনের টেস্ট করবেন সবই নর্মাল পাবেন। যখন আপনার ফ্রোজেন শোল্ডার হয়, মানে শোল্ডার জয়েন্টে ব্যথা হয়, এবং এই ব্যথা থেকে আপনি কিভাবে মুক্ত হবেন? শোল্ডার জয়েন্টে ব্যথা হওয়ার কারণে আপনার পিছনের দিকে হাত নেওয়া যায় না, পিঠ চুলকাতে পারেন না, একটা জামা বা শার্ট পরতে চাচ্ছেন সেটাও পরতে পারছেন না, হাতটাকে যে একটু উপরে তুলবেন সেটাও পারছেন না, ব্যথায় রাত্রে ঘুমাতেও পারছেন না। ফ্রোজেন শোল্ডারের এই ব্যথা থেকে আপনাকে বাঁচতে হলে কী করতে হবে? এক্সারসাইজ, ইয়োগা করতে হবে। ইয়োগার অনেকগুলো 15 থেকে 20টি আসন আছে, যে ইয়োগাগুলো করলে ফ্রোজেন শোল্ডার আপনার ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। শোল্ডার জয়েন্ট ফ্রি হয়ে যাবে। এবং আমরা জানি যে শোল্ডার জয়েন্ট ফ্রি করার জন্য আমরা অনেক সময় ইনজেকশন দেই, ঔষধ দেই, ফিজিওথেরাপি দেই, অনেক কিছু। কিন্তু আপনার এক্সারসাইজ আপনাকেই করতে হবে। আপনি নিজে নিজে এই এক্সারসাইজগুলো বাড়িতে করেন, ফ্রোজেন শোল্ডারও ভালো হয়ে যাবে, আপনার ফিটনেসও বাড়বে। কারণ শোল্ডার জয়েন্টের জন্য যে এক্সারসাইজ সেগুলো তো শরীরের ফিটনেস বৃদ্ধির জন্যও দারুণভাবে কার্যকরী। সুতরাং ফ্রোজেন শোল্ডার আর নয়, আপনাকে করতে হবে নিয়মিত ইয়োগা। PLID রোগীরা হাঁটতে পারবেন কিনা, মানে হাঁটাহাঁটি করাটা ভালো কিনা, তার স্বাস্থ্যের জন্য ভালো কিনা, PLIDর জন্য ভালো কিনা, এক্সেলেন্ট। প্রত্যেকটি মানুষের জন্য হাঁটা যেমন দরকার, PLID রোগীর জন্য আরও দরকার। আপনি বলবেন যে না, আমার হাঁটতে গেলে তো পায়ে ঝিঝি অবশ জ্বালা পোড়া শুরু হয়ে যায় 2 মিনিট হাঁটলেই। কোনো টেনশন নাই, হাঁটা বাদ দেওয়া যাবে না। যখন তীব্র কোমরে ব্যথা থাকবে তখন 14 দিন আপনি বিশ্রাম নিতে পারেন, তখন হাঁটা বন্ধ করতে পারেন। কিন্তু 14 দিন পরে যখন আপনার ব্যথা ট্যাথা তেমন নাই, কিন্তু পায়ে ঝিঝি অবশ জ্বালা পোড়া আছে, তখন কিন্তু হাঁটা লাগবে। হাঁটতে গিয়ে যদি আপনার পায়ে ঝিঝি হয়, অবশ হয়, তাহলে আপনি রাস্তার সাইডে একটু যান, রাস্তার সাইডে গিয়ে বঙ্গাসনে 1 মিনিট বসে থাকেন, 2 মিনিট বসে থাকেন, বাস আপনার ঝিঝি চলে গেল। আবার হাঁটা শুরু করে দেন, আবার ঝিঝি শুরু হয়ে গেল, আবার বঙ্গাসনে বসেন। এইভাবে আপনি রিহ্যাবিলিটেড হন, পুনর্বাসিত করেন, নিজেকে আবার স্বাভাবিক জীবনে নিয়ে আসেন। অতএব আমি একটা কথা জোর দিয়ে বলতে চাই, PLID রোগীদের হাঁটাটা খুবই জরুরি।
কেন ইয়োগা ব্যাক পেইনের জন্য সবচেয়ে ভালো একটা এক্সারসাইজ? কারণ হচ্ছে ইয়োগা করলে আপনার মাসল স্ট্রেচিং হয়, মাসল রক্ত সরবরাহ বাড়ে, নার্ভগুলোর স্ট্রেচিং হয়, নার্ভগুলোর পুষ্টি বাড়ে, এছাড়া আপনার হাড়গুলোর মজবুত হয়, এছাড়া জয়েন্টের ফ্লেক্সিবিলিটি বাড়ে। এই যে মেরুদণ্ডের যে জয়েন্ট, অনেক জয়েন্ট, ফ্যাসেট জয়েন্ট, ইন্টারভার্টিব্রাল জয়েন্ট, এই জয়েন্টগুলো ফ্রি হয়। ফ্রি হওয়া মানেই তো আপনার ফ্লেক্সিবিলিটি বেড়ে গেল এবং মেরুদণ্ড সুন্দর হলো। মেরুদণ্ড যে কোনো দিকে আপনার বাঁকা হতে পারে, সোজা হতে পারে, ব্যাক পেইন ভালো হয়ে যেতে পারে। সুতরাং মেরুদণ্ড সোজা রাখার জন্য, মেরুদণ্ডের পুষ্টি সমৃদ্ধ করার জন্য, মেরুদণ্ডের ফ্লেক্সিবিলিটি বাড়ার জন্য এবং ব্যাক পেইন রোধের জন্য ইয়োগার বিকল্প খুবই কম আছে। ইয়োগা আপনাকে প্রতিদিন করতেই হবে। পিএলআইডি রোগীরা যখন শুবে তার বালিশটা কেমন হবে, মানে বালিশটা বেশি উঁচু হবে কিনা? না, বালিশ সবসময় হবে যত নিচু হয় তত ভালো, এবং একটা বালিশ হলে সবসময় ভালো। তাহলে মাথার বালিশ হচ্ছে এই। এবার আসেন বুকের বালিশ। বুকের বালিশটা আপনি আপনার সুবিধা মতো নিতে পারেন, এটার সঙ্গে তেমন কোনো কিছু নাই। তবে বুকে একটা বালিশ নিতে হবে, 3টে বালিশ নিতে হবে পিএলআইডি রোগীদের। একটা হচ্ছে মাথায়, একটা বুকে বা পেটে, আর একটা হচ্ছে 2 হাঁটুর মাঝখানে পাতলা বালিশ। ওটা একদম পাতলা বালিশ বা পাতলা কাপড় হলে সবচেয়ে ভালো হয়। এই যে হাঁটুর বালিশ বা হাঁটুর মাঝখানে কাপড়, এটা খুবই ইম্পর্ট্যান্ট। হাঁটু শুধু ঘষা লাগা থেকে রক্ষা হবে তা নয়, আপনার ঘুমের মধ্যে পজিশন থাকবে সুন্দর, এবং বুকের মাঝে বালিশ যখন আপনি নেবেন এটাও কিন্তু আপনাকে ঘুমের মধ্যে পজিশনটাকে সুন্দর করবে, পায়ের অযথা ঝিঝি থাকবে না, এবং আপনি দেখবেন যে কিছুদিনের মধ্যে আপনার এই যে পিএলআইডি ব্যথা বা ঝিঝি অবজ্বালা পড়ে, এগুলো কিন্তু ভালো হয়ে যাচ্ছে, কারণ নার্ভগুলো তো রিল্যাক্স হচ্ছে, চাপ পড়ছে না। ঘুমের মধ্যে অযথা এমনি একদিকে পজিশন করলে নার্ভের উপরই তো চাপ পড়ে। সুতরাং বালিশ দরকার 3টি, শুধু পিএলআইডি রোগীর জন্য নয়, সব রোগীর, সব মানুষের জন্য এটা আসলে 3টি হলে সবচেয়ে ভালো হয়। যখন আপনি একজন পিএলআইডি রোগী, তখন আপনি গরম শ্যাক দিবেন কোমরে নাকি ঠান্ডা শ্যাক দিবেন? আসলে যখন কোমরে ব্যথা হয় তখন আপনাকে প্রথম 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে ঠান্ডা শ্যাক দেওয়াটাই ভালো। ধরলাম যে প্রথম 24 ঘন্টা যখন তীব্র কোমরে ব্যথা, তখন কিন্তু ঠান্ডা অর্থাৎ বরফ দিলে সবচেয়ে ভালো। 24 ঘন্টা পরে যখন 48 ঘন্টা হয়ে গেল, মানে একদিনের পরে 2 দিন, দ্বিতীয় দিনে আপনি অল্টার করতে পারেন, অর্থাৎ একবার ঠান্ডা শ্যাক দিবেন, একবার গরম দেবেন, একবার ঠান্ডা, একবার গরম। তারপর যখন 2 দিন পার হয়ে গেল, 7 দিন, 10 দিন, মানে একটা ক্রনিক হয়ে গেল, তখন কিন্তু আর ঠান্ডা শ্যাকে কাজ হবে না, তখন আপনাকে গরম শ্যাক দিতে হবে। কারণ কি, গরম শ্যাক দিলে রক্ত চলাচলগুলো বাড়ে এবং আপনার যে ডিস্কের পেশির রক্ত সরবরাহ যদি বাড়ে তাহলে পেশির ব্যথাগুলো কমে যায়, পেশিটা রিল্যাক্স হয় এবং আপনার ব্যথা অটোমেটিক্যালি কমে যায়। সামান্য কিছু ঔষধেও তখন কাজ করে। কিন্তু যদি আপনি শ্যাক না দেন তখন কিন্তু আপনাকে বেশি ওষুধ খেতে হবে বা বেশি দিন ভুগতে হতে পারে। সুতরাং পিএলআইডি রোগীর জন্য প্রথম দিকে ঠান্ডা শ্যাক, পরের দিকে গরম শ্যাক। গোমুখাসন, আমি এখন করলাম গোমুখাসন। গোমুখাসন ব্যায়ামটি ব্যাক পেইন রোগীদের জন্য দারুণ ব্যায়াম, কারণ এটা পিঠের বক্রতা দূর করে এবং নার্ভগুলোকে ফ্রি করে, ব্যাক পেইন ভালো করে। পিএলআইডির জন্য দারুণ এক্সারসাইজ। তো এই এক্সারসাইজের পরে আপনাকে যেটা করতে হবে, পিএলআইডি সুপারফুড জুস, একটি জুস, দারুণ একটি জুস, দারুণ কার্যকরী, দারুণ পাওয়ারফুল। আপনার যেমন ব্যায়ামগুলো করলে রক্ত সরবরাহ বাড়ে এবং জড়তাগুলো কেটে যায়, ফ্লেক্সিবিলিটি বাড়ে, মাসল স্ট্রেচ হয়, কিন্তু এর সঙ্গে যদি আপনি পুষ্টি যুক্ত করেন, জাস্ট ব্যায়াম করার পরে 1 গ্লাস পিএলআইডি সুপারফুড জুস খেলে আপনার পুরো দিনের ক্যালসিয়ামের ঘাটতি, ভিটামিন সি, ভিটামিন এ, প্রোটিন, খনিজ উপাদান সবগুলোর ঘাটতি পূরণ হয়ে আপনাকে একটা ব্যালেন্স দিন উপহার দেবে এবং ব্যাক পেইন ভালো করবে ইনশাআল্লাহ, কারণ সেখানে প্রচুর ক্যালসিয়াম এবং নাইট্রেট আছে। রক্ত সরবরাহ বাড়াবে, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে, হাড়গুলোকে মজবুত করবে। সুতরাং প্রতিবার ব্যায়ামের পর 1 গ্লাস করে পিএলআইডি সুপারফুড জুস আপনাকে দেবে ব্যাক পেইন মুক্ত একটি জীবন। শশাঙ্গাসন, এই ব্যায়ামটি কিন্তু পিএলআইডি রোগীর জন্য, ব্যাক পেইন রোগীর জন্য দারুণ কার্যকরী একটি ব্যায়াম, কারণ আপনার নার্ভগুলো ফ্রি হয়ে যায় এবং এইখানকার যে পায়ের যে নার্ভগুলো সবগুলো ফ্রি হয়ে যায়, ডিস্ক প্রলাপস ভালো হয়ে যায়। অনেকেই আমরা মনে করি যে না, সামনে ঝুঁকে ব্যায়াম করা যাবে না, সামনে ঝুঁকে কাজ করা যাবে না, কিন্তু এই ব্যায়ামটা করা যাবে আপনার নার্ভ ফ্রি হওয়ার জন্য, ব্যাক পেইন ভালো হওয়ার জন্য, পিএলআইডি ভালো হওয়ার জন্য। দারুণ এক্সারসাইজ।
আর যেটা করতে হবে এই এক্সারসাইজ পরে আমরা যেটা করব এক গ্লাস সুপারফুড জুস খাবো, PLID সুপারফুড জুস। আমরা বলেছি যে 4টি সুপারফুড একসঙ্গে মিলে PLID সুপারফুড জুস, সেইটার একটি ড্রিঙ্কস, সেই ড্রিঙ্কস যদি আমি খাই, ব্যাস আপনার ব্যাক পেইন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, ব্যাকে রক্ত সরবরাহ আরও বেড়ে যাবে, পুরো দিনের ক্যালসিয়াম, ভিটামিন সি, ভিটামিন এ, প্রোটিন সব ঘাটতি পূরণ হয়ে আপনাকে একটি ব্যাক পেইন মুক্ত জীবন দেবে ইনশাল্লাহ। আমরা করলাম কপালভাতি প্রাণায়াম। এই কপালভাতি প্রাণায়াম PLID রোগীদের জন্য দারুণ একটি কার্যকরী ব্যায়াম। কারণ হচ্ছে যে আপনার পিঠের যে পেশিগুলো আছে, পেশিগুলো রক্ত সরবরাহ বাড়ে। এখন এই পিঠের পেশিগুলো রক্ত সরবরাহ বাড়ানোর জন্য আর একটি খাবার আছে, সেটা হচ্ছে বিটরুট। বিটরুটের মধ্যে প্রচুর নাইট্রেট আছে, সেই নাইট্রেটের কাজই হলো পিঠের পেশি রক্ত সরবরাহ বাড়িয়ে দেওয়া। আর নাইট্রেট আছে, আর বিটরুটের মধ্যে তো নাইট্রেট আছে। এছাড়া কিন্তু আপনার আরেকটি খাবার আছে, সেটা হচ্ছে যে মোরিঙ্গা। মোরিঙ্গার ভিতরে দুধের চেয়ে 9 গুণ বেশি ক্যালসিয়াম আছে। এই দুইটি খাবার, আরও আমরা দুটো খাবার বলি PLID রোগীদের জন্য, একটা হচ্ছে চিয়া সিড আর একটা হচ্ছে পিঙ্ক সল্ট। 4টি খাবার একসঙ্গে আমরা বলি PLID সুপার ফুড, যেটি ব্যায়ামের পরে যদি 1 গ্লাস খেতে পারেন, বাস আপনার ব্যাক পেইন ভালো হওয়ার জন্য দারুণ কার্যকরী, চাঙ্গা হওয়ার জন্য দারুণ কার্যকরী, দেহের ক্যালসিয়াম ঘাটতি পূরণ হয়ে গেল, বাস আপনি চাঙ্গা অনুভব করবেন সারাদিন এবং ইনশাআল্লাহ আপনি ব্যাক পেইন মুক্ত থাকবেন। এই মস্তিষ্ক রয়েছে না, এই মস্তিষ্কর দাম গবেষকরা জানাচ্ছে, যদি বিজ্ঞানীরা জানাচ্ছে, যদি বানানো যেত তাহলে 5,000 কোটি টাকা লাগতো এই মস্তিষ্ক বানাতে, তবে এত সুন্দর হতো না। এই মস্তিষ্ক চালাতে যে বিদ্যুৎ লাগে, এটাকে 2000 কোটি কিলোওয়াট বিদ্যুৎ লাগে। একটা মস্তিষ্ক পুরো বাংলাদেশ চলে যাবে, আর কিছু বিদ্যুৎ বাইরের দেশে বিক্রি করে এই দেশ টাকা রোজগার করতে পারে। এই আপনি চিন্তা করেন যে শিরোপোষের এগুলো, একটা তারের হেডফোনকে পকেটে দেবেন আর বের করবেন, দেখবেন ছাড়াতে হচ্ছে, তাই না? জড়িয়ে জানা এই পুরো শরীরের মধ্যে এরকম জড়ানো পেছনে যত শিরা আছে না, এই শিরাগুলোকে বলা হয় খুলে খুলে রাখা হলে 11 একর জমি লাগতো, 11 একর জমি লাগতো। কেন ইমাজিন আমাদের মধ্যে কি রয়েছে, পুরো শরীরে 650টা মাংসপেশি রয়েছে, যা ইনস্ট্রাকশন দেবেন তাই করবে। আজকে একবার ভেবে না কাল একটা বাইক কিনবেন, হন্ডা কিনবেন, আপনি বাইরে বেরোবেন, দেখবেন সব বাইকের দিকে নজর যাবে, এই বাইকটা ভালো, এটা সুন্দর, মাইলেজ ভালো, কোনটা ভালো, কি দেখবো। যতক্ষণ না কিনবেন মস্তিষ্ক আপনাকে ছাড়বে না, ও চিন্তা করতে থাকবে। ঠিক সেরকম একটা কমেন্ট যখন দিয়ে দেবেন, এই মস্তিষ্ক আপনাকে ওই কাজে এগিয়ে নিয়ে যাবে। পৃথিবীতে মানুষ না বেসিক নিডসগুলো ফ্রি পেয়ে গেছে। ভাবুন তো একবার, পৃথিবীর সবচেয়ে লাক্সারিয়াস ড্রিঙ্কের নাম জানেন? পৃথিবীর সবচেয়ে লাক্সারিয়াস ড্রিঙ্কের নাম হচ্ছে পানি। পানি, জল। যদি 5,000 টাকা লিটার কিনতে হতো, তাহলে মানব জাতি কয়দিন বাঁচতো? ফাইন। তো পৃথিবীর পানিকে ফ্রি করে দেওয়া হয়েছে। অক্সিজেন, একটি গবেষণা জানায় সারাদিনে একটা মানুষ যত অক্সিজেন নেয়, এটি টাকা দিয়ে কিনতে হতো, তাহলে 3.5 লক্ষ টাকা লাগতো একদিনের। শুধু রাত হয় বলে আপনাকে কত টাকা ইলেকট্রিসিটি বিল দিতে হয়, তাই না? ফ্রি পেয়েছি আমরা। সারাদিনে যতবার অক্সিজেন নিই, শ্বাসটা নিই, 17,609 থেকে 23,608 বার। এই যার একবার দমের কষ্ট, সে জানে একবার শ্বাস নিতে কত। তাহলে বেসিক নিডস গুলো তো ফ্রি, আর বাকি জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছে। আপনার আমার জন্মের সময় সব দিয়েছে, একটা উইল পাওয়ার ঢুকিয়ে দিয়েছে, যে বাংলা ইচ্ছা শক্তি বলে। এই ইচ্ছা শক্তির বলে আপনি এখান থেকে বেরিয়ে কালো গলে চুরি ধরতে পারেন, আবার অভুক্ত মানুষকে একবেলা খাওয়াতে পারেন। এই দুটোর জন্য আপনার বিচার হবে, আর আপনার জীবন একদিকে যাবে। বুঝতে পারে, ফিল করতে হয় কেন দেওয়া হয়েছে। আমরা বেশিরভাগ মানুষ দেখবেন নামাজে দাঁড়ানোর সময় যে কোনো একটা ঘেমো গন্ধওয়ালা পোশাক পরে নামাজে দাঁড়াই, বিয়ে বাড়ি যাচ্ছি হেভি ফিটফাট করে। কখনো এটা ভেবে নামাজে দাঁড়ায়নি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াচ্ছি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার রবের সামনে দাঁড়াচ্ছি। এই ফিলটা হয় না। আমি সিজদায় গিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আলা, ও ঢাকায় নামাজ পড়ছি আর ঢাকুরিয়াতে রয়েছে আমার মন, কেন মানে বুঝি না। আমার তাকবীরে তাহারিমা করি আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, ফিল করি না। যখনই না ফিল করবেন তখন অনুভূতি আসবে না। সূরা জুমার আয়াত নাম্বার 9, খুব সম্ভবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে যে জানে আর সে জানে না, দুটো ব্যক্তি এক হতে পারে না। সুতরাং বুঝতে হবে। হাদিস শরীফে আমরা সবসময় পড়ি না যে শহীদের রক্তের তুলনায় জ্ঞানীর কলমের কালি অনেক বেশি মূল্যবান? কেন বলেছে? ফিল করতে হয়। এই ফিল যখন কেউ করবে, তখন তার জীবনটা বদলে যাবে। জাস্ট এইভাবে 1 মিনিট অভ্যাস, হার্ট চলবে ট্রেনের মতোই, কিডনির রাস্তা দিয়ে কোনো খারাপ পদার্থ জমতে পারবে না, গ্যাস, অম্বল, কোষ্ঠকাঠিন্যের সমস্যা সারা জীবনের জন্য নির্মূল হয়ে যাবে। প্রতিদিন 1 মিনিট করে এই একটি ব্যায়াম অভ্যাস করার চেষ্টা করুন। সকালে খালি পেটে অভ্যাস করলে সব। ফ্যাটি লিভারের জন্য অনেকেই সকালবেলায় হাঁটেন কিংবা দৌড়ান, কিন্তু হাঁটা কিংবা দৌড়ানোর পরে সমস্যার সমাধানে এই 2টি ব্যায়াম অবশ্যই করে নেবেন। প্রথম ব্যায়ামের ক্ষেত্রে পা 2টি মেঝেতে 2 হাত গ্যাপ দিয়ে ছড়িয়ে বসুন, কিন্তু এক্ষেত্রে মেরুদণ্ড একদম সোজা থাকবে এবং আপনার মাথাটিকে একবার বাম পাশে এবং আরেকবার ডান পাশের মেঝেতে স্পর্শ করার চেষ্টা করুন। 50 বার করে 3টি রাউন্ড কমপ্লিট করবেন।
দ্বিতীয় ব্যায়ামের ক্ষেত্রে পা দুইটি সামনের দিকে এক হাত ছড়িয়ে বসুন এবং সঙ্গে মেরুদণ্ড সোজা করুন এবং দুইটি হাত একত্রে প্রথমে ডান পা তারপরে বাম পায়ে স্পর্শ করার চেষ্টা করুন। এই ব্যায়ামটিও 30 পার করে 5টি রাউন্ড কমপ্লিট করবেন। প্রথমে নিচে পা ছড়িয়ে বসুন, এবারে শুয়ে পড়ুন, পা দুইটি ভাঁজ করুন, পায়ের পাতা উপরের দিকে তুলুন, এই অবস্থায় কোমর উপরে তুলুন, 30 সেকেন্ড থাকার চেষ্টা করুন। সবথেকে ভালো 1 মিনিট এই পদ্ধতি অবলম্বন করতে পারলে। 40-এর ওপরের বয়স শুধুমাত্র একটা সংখ্যা। প্রতিদিন এই ইয়োগা আপনাকে ফিরিয়ে দিতে পারে 10 বছর আগের তারুণ্য। বিশ্বাস না হলে নিজেরা করে দেখুন। বদহজম, পেটের সমস্যা, যাদের এই প্রবলেমগুলো রয়েছে তারা ডিনারের 20 থেকে 25 মিনিট পরে প্রত্যেকদিন এই ব্যায়ামটিকে করে তারপরে ঘুমাতে যাবেন। নিজেরাই বুঝতে পারবেন কয়েকদিনের মধ্যে ফলাফল। কোমরের ব্যথা আগে ছিল না, কিন্তু দিনের পর দিন বাড়ছে। এই ভিডিওতে যে ইয়োগা আমি আপনাদেরকে দেখাচ্ছি, প্রত্যেকদিন সকালবেলা এবং রাতে শোয়ার আগে কমপক্ষে 5 বার করে প্র্যাকটিস করুন। পরিবর্তনটা নিজেরাই কিন্তু আস্তে আস্তে খেয়াল করতে পারবেন। প্রথমে আপনারা একটা চেয়ারের উপরে বসবেন এবং একটা পায়ের উপরে আর একটা পা ঠিক এইভাবে তুলে দেবেন। যে পাটা উপরের দিকে তুলেছেন অপোজিট হাত দিয়ে সেই পাটাকে ঠিক এইভাবে ধরবেন। স্পাইনটাকে স্ট্রেট রেখে আপনাদের দৃষ্টিটাকে অপোজিট দিকে দেবেন। 3টি শ্বাসের ব্যায়াম, নিঃশ্বাস নাও ধীরে, মুছে যাবে সব ক্লান্তির আয়াম। যারা হাঁটার সময় পান না তারা শরীর সচল রাখতে 2 মিনিট এই এক্সারসাইজটি শ্বাস প্রশ্বাসের সঙ্গে নিয়মিত অভ্যাস করার চেষ্টা করুন। কিছুদিনের মধ্যেই কিন্তু ফলাফল আপনারা নিজেরাই আস্তে আস্তে বুঝতে শুরু করবেন। এই ভিডিওতে যে ব্যায়ামটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, কেবলমাত্র এই ব্যায়ামটির মাধ্যমে আপনারা আপনাদের সারা শরীরের এক্সারসাইজ সহজেই কমপ্লিট করে ফেলতে পারেন। 50 পার করে টোটাল 5টি রাউন্ড কমপ্লিট করবেন। 1 মিনিট। ডিনারের পরে এই পদ্ধতিতে আমাদের গ্যাস্ট্রোকনেমিয়াস মাসল এবং সোলিয়াস মাসল পাম্প হয়, যা আমাদের হজমকে উন্নত করতে সাহায্য করে এবং সুগার লেভেল নিয়ন্ত্রণেও সাহায্য করে। বয়স 40 পেরিয়েছে, ফ্যাটি লিভার নিয়ে চিন্তায় আছেন? তাহলে আজই দেখে নিন এমন 3টি সহজ ব্যায়াম যা নিয়মিত করলে লিভারকে রাখতে পারে অনেক বেশি সক্রিয় ও সুস্থ। তবে এই 2টি ব্যায়াম করতে হবে 50 বার করে 3টি রাউন্ড। নিয়মিত 5 সেটে 20টা করে 100 বার জাম্পিং জ্যাক্স করলে শরীরের সব অতিরিক্ত চর্বি আপনাকে সালাম জানিয়ে বিদায় নেবে। আর যদি আপনি নিয়মিত 5 সেটে 10টা করে 50 বার পুশ আপস দেন আর প্রতি সপ্তাহে 2টা করে রেপস বাড়ান, তাহলে আপনার আপার বডি হবে মাস্কুলার, শক্তিশালী এবং আকর্ষণীয়। একই সাথে যদি আপনি 5 সেটে 10টা করে 50 বার রেগুলার স্কোয়াট করেন, তাহলে আপনার কোর এবং লোয়ার বডি হবে মাস্কুলার, শক্তিশালী এবং আকর্ষণীয়। 1000 স্টেপ হাঁটা মানে 2 মিনিটেই ব্যায়াম। 1000 স্টেপ হাঁটা মানে 2 মিনিটেই ব্যায়াম। যদি আপনি এক পায়ের উপরে আর এক পা রেখে এইভাবে যদি ডানে বামে মুভমেন্ট করেন, তাহলে আপনার ব্যাক পেন জীবনে হবে না। এবং সকালবেলা ঘুম থেকে উঠে যদি এটা করতে পারেন, তাহলে আপনার পেটের মধ্যে যে জমা থাকে 5 লিটার ব্লাড, সেটা সারা শরীরে সঞ্চালন শুরু হবে, আপনার শরীরটা অ্যাক্টিভ হয়ে যাবে নিমিষেই। কোষ্ঠকাঠিন্যের সমস্যা এখন ঘরে ঘরে। মাত্র 2টি কাজ করেই ঘরে বসেই কোষ্ঠকাঠিন্যকে সালাম জানিয়ে বিদায় জানান। বর্তমান সময়ে ঘরে ঘরে কোষ্ঠকাঠিন্যের সমস্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। আমার পরিচিত অনেক মানুষকে কোষ্ঠকাঠিন্যের কারণে অনেক সমস্যায় ভুগতে দেখেছি। কোষ্ঠকাঠিন্য থেকে পাইলস, অ্যানাল ফিসার সহ বিভিন্ন রোগের উৎপত্তি হয়। আপনি শুনলে অবাক হবেন, মানবদেহের 85% রোগ পেট থেকে হয়। নিয়মিত পেট ক্লিয়ার না হলে মলগুলো পেটের মধ্যে পচে গিয়ে আরো অনেকগুলো রোগ তৈরি করে। আর এই জন্যই বলা হয়, পেট ঠিক তো সব ঠিক। কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে রাতারাতি বিদায় দিতে এই 2টি কাজ করুন। কোষ্ঠকাঠিন্যের সমস্যা বিদায় দিতে জাস্ট রাতের বেলা ঘুমানোর আগে 1 গ্লাস গরম পানিতে প্রশান্তি সোনাপাতা মিক্স পাউডার মিশিয়ে 20 মিনিট ভিজিয়ে রাখুন। তারপর ঠিক এভাবে পান করুন। সকালে ঘুম থেকে উঠেই দেখবেন প্রশান্তি সোনাপাতার ম্যাজিক। সকালে টয়লেটে বসার সাথে সাথে খুব অল্প সময়ে পেটের গভীরের ময়লাগুলো বেরিয়ে আসবে। লম্বা সময় ধরে টয়লেটে বসে থাকতে হবে না। আপনি হবেন খুব হালকা এবং ফুরফুরে। অর্ডার করতে এখনই ইনবক্স করুন, স্টক লিমিটেড। নাম্বার 2, নিয়মিত এই ব্যায়ামটা করুন, কোষ্ঠকাঠিন্য আপনাকে সালাম জানিয়ে বিদায় নেবে। আমি আপনাদের মাঝে 4টা ক্যাগেল ব্যায়াম করে দেখাবো। এই ক্যাগেল ব্যায়াম হচ্ছে যৌন চিকিৎসার ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। আপনি যত বেশি ক্যাগেল ব্যায়াম করবেন, আপনার যৌন জীবন তত উন্নতি হবে। তো 4টা ব্যায়াম আমরা নিয়মিত করব, সকালে করব, রাতে করব। তো 4টা ব্যায়াম আমরা আপনাদেরকে করে দেখাবো। ব্যায়ামটা সবাই মনোযোগ সহকারে দেখবেন।
প্রথম ব্যায়াম হচ্ছে আমরা দুই পায়ের পজিশন এভাবে রাখবো, সোজা হয়ে দাঁড়াবো, তারপর দুই হাত সোজা রাখবো। এবার দুই পায়ের পজিশন যে যতটুকু পারি সম্ভব দুই পাটা একটু ফাঁকা করব। ফাঁকা করে পায়ের পজিশনটা হচ্ছে ডান পায়ের পজিশন, গোড়ালি জায়গা থাকবে, ডান পায়ের মাথা ডান দিকে যাবে, বাম পায়ের মাথা বাম দিকে যাবে। এভাবে আমরা চেয়ারে যেভাবে বসি ওইভাবে বসবো, অর্ধেক বডি সোজা থাকবে, মাথা সোজা থাকবে। ওকে, ফার্স্ট এভাবে আমরা 30 সেট করব। প্রথম সেট 10টা করে, এভাবে 3 সেট করব। এবার চেয়ারে যেভাবে বসি ওইভাবে বসবো। 1, এভাবে 20 সেকেন্ড বসবো, বসে দাঁড়াবো। 2, 1, 2, এভাবে আমরা 3 সেট করব, প্রতি সেটে 10টা করে থাকবে। ওকে, এটা হচ্ছে প্রথম ব্যায়াম। ওকে, এখন আমরা 2 নম্বর ব্যায়ামে যাব। 2 নম্বর ব্যায়ামটা হচ্ছে নিলিং ক্যাগেল, যেটা হচ্ছে খুবই প্রয়োজনীয় একটি ব্যায়াম, সবাই মনোযোগ সহকারে শিখবেন। নিলিং ক্যাগেল মানে হচ্ছে হাঁটু গেড়ে মাটিতে বসা। প্রথমে হচ্ছে আমরা 2 হাত দিয়ে কোমরটা ধরবো, মানে 2 হাতের বৃদ্ধ আঙ্গুল দিয়ে কোমরের পিছনে ফাঁকা 2টা জায়গা আছে ওইখানে চেপে ধরবো, কোমরটা শক্ত করে ধরবো। ওকে, এখন আমরা হাঁটু গেড়ে মাটিতে বসবো, ঠিক এইভাবে হাঁটু গেড়ে মাটিতে বসবো, বসে এভাবে বসবো, বসে কোমরটা সামনে উঠাবো এভাবে। 1, 2, 1, 2, 1, 2, 1, 2, 1, 2। আমরা জাস্ট এখানে প্রেশার ক্রিয়েট করব। এভাবে আমরা 10টা করে 3 সেট দিব। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর ব্যায়াম। আচ্ছা, এখন হচ্ছে 3 নম্বর ব্যায়াম, এটার নাম হচ্ছে ইরা পিঙ্গুলার। এই ব্যায়ামটা হচ্ছে খুবই প্রয়োজনীয়, যৌন উন্নয়নের ক্ষেত্রে এই ব্যায়ামটা খুবই প্রয়োজনীয়, সবাই মনোযোগ সহকারে ব্যায়ামটা শিখবেন। 2 পায়ের পজিশনটা ঠিক এভাবে থাকবে। এবার আমরা হাতের পজিশন এভাবে নিচে থাকবে। এবার আমরা এভাবে শুয়ে পড়ব। 1, 2, 1, 2, 1, 2, 1, 2। ওকে, এখন হচ্ছে 4 নম্বর ব্যায়াম। 4 নম্বর ব্যায়ামটা হচ্ছে খুবই প্রয়োজনীয়, এটার নাম হচ্ছে বাটারফ্লাই। এই ব্যায়ামটা হচ্ছে যাদের লিঙ্গের অন্ডকোষ ঝুলে গেছে, এই ব্যায়ামটা যত বেশি করবেন অন্ডকোষের ব্লাড সার্কুলেশনটা বাড়বে। তাহলে আমরা ব্যায়ামে চলে যাই, ব্যায়ামটা সবাই দেখি। ওকে, 2 পায়ের পাতা এভাবে মিশাবো, মিশে 2 হাত দিয়ে পায়ের আঙুলগুলা এভাবে ধরবো শক্ত করে। তারপর হচ্ছে পাটা নিজের দিকে এদিকে নিয়ে আসবো, বডি মাথা সোজা থাকবে। তারপর হচ্ছে আমরা এভাবে বাটারফ্লাই করব। এটা অন্ডকোষের ব্লাড সার্কুলেশন বাড়ায়, প্লাস হচ্ছে লিঙ্গের ব্লাড সার্কুলেশন বাড়ায়। তো আমরা এই ব্যায়ামগুলো সকাল রাতে 2 বেলা করতে পারবো। এভাবে হচ্ছে 10টা করে আমরা 3 সেট নিয়মিত করব। কোমর ব্যথায় অস্থির হয়ে যাচ্ছেন? খুব সাধারণ একটি এক্সারসাইজ, খুব ধীরে ধীরে এই এক্সারসাইজটি করবেন। আপার বডি মুভ হবে, লোয়ার বডি রিল্যাক্স মুডে ফিক্স করে রেখে দিতে হবে। ব্রিদ ইন করতে করতে হাত উঠবে এবং ব্রিদ আউট করতে করতে হাত নামবে। এইভাবে কমপক্ষে 20 বার অভ্যাস করুন।
খাওয়ার পরে মাত্র 5 মিনিট হাঁটার অভ্যাস আপনার হজম শক্তি উন্নত করবে, শরীরকে অ্যাক্টিভ রাখবে এবং নিয়মিত করলে বেলি ফ্যাট আপনাকে সালাম জানিয়ে বিদায় নেবে। আর যদি আপনি খাবার খাওয়ার পরে 3 থেকে 5 মিনিট এভাবে বসে থাকেন, তাহলে আপনার খাবার খাওয়ার পর ব্লোটিং বা পেট ফেপে থাকবে না, হজম শক্তি উন্নত হবে এবং অস্বস্তি কমে গিয়ে শরীর রিল্যাক্স হয়ে যাবে। ফাইনালি যদি আপনি খাবার খাওয়ার পরে 1 থেকে 2 মিনিট হিল রেজিং করেন, এটা আপনার কাফ মাসল অ্যাক্টিভেট করবে, রক্ত সঞ্চালন উন্নত করবে এবং আপনার রক্তে গ্লুকোজের মাত্রা সহজেই নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। স্টার্ট টুডে অর রিগ্রেট লেটার। আপনার কিডনির সমস্যা, আপনার কিডনির সাইজ বড় হয়ে গেছে, অথবা আপনার কিডনিতে স্টোন আছে, কিডনির যে কোনো সমস্যা হোক না কেন, আজকে আমি যে এক্সারসাইজটা দেখাবো প্রত্যেকেই এই এক্সারসাইজটা করবেন। যারা কিডনি পেশেন্ট আছেন তারাও করবেন, যারা ভালো থাকতে চান কিডনিটাকে তারাও করবেন। জাস্ট এইভাবে বসবেন, আমার মতো করে বসবেন। এই ব্যায়ামটা অবশ্যই খাবার আগে করতে পারবেন, অথবা খাবার খাওয়ার 2 ঘন্টা পরেও আপনি এটা করতে পারবেন। আপনারা কি করবেন, খুব সহজ। দেখুন, আগে একটা হাত একেবারে মাটির সাথে এভাবে লেভেল একবারে স্ট্রেট রাখবেন, মাটির সাথে সমানভাবে রাখবেন। আর একটা হাত দিয়ে এই পাটা যাতে উপরে উঠে না আসে, এই জন্য এটাকে এর সাথে দাবিয়ে রাখবেন মাটির সাথে। আর ধীরে ধীরে কাঁধটাকে একবারে পায়ের কাছে আনার চেষ্টা করবেন। আপনার মাথাটা হাঁটুর মাথার কাছে আনার চেষ্টা করবেন, যতটুকু পারেন চেষ্টা করবেন। ঠিক এইভাবে 10 সেকেন্ড 15 সেকেন্ড থাকার চেষ্টা করবেন। এভাবে প্রেসার দিন। ঠিক এইভাবেই আবার আপনারা হাতটা নিচে রাখবেন, রেখে এই হাতটাকে নিয়ে মাথার ঠিক কানের পাশ দিয়ে নিয়ে আবার প্রেসার দিয়ে ওই পাশে কায়ত হওয়ার চেষ্টা করবেন। তবে লক্ষ্য রাখবেন ওই পাটা যেন উঠে না আসে। এইভাবে যখন করবেন তখন কিডনির আশেপাশে যে মাংসপেশিগুলো আছে সব স্ট্রেস হবে এবং সমস্ত মাংসপেশি এবং কিডনির আশেপাশে যে অর্গানগুলো আছে সব অ্যাক্টিভ হতে শুরু করবে এবং কিডনির যে প্রবলেমগুলো দূর হতে শুরু করবে। জাস্ট এভাবে আপনারা করবেন এবং 2 পাশে করবেন। আর যারা এইভাবে পাটা রাখতে পারবেন না, প্রথম হয়তো পাটা একটু উঠতে পারে, তারা প্রথম উঠলে সমস্যা নাই, তারা উঠুক, কিন্তু এই জায়গার টানটা যেন সুন্দর থাকে। আপনারা দেখবেন যখন শুরু করবেন তখনই বুঝবেন যে টানটা কতটা আসে। আমার সাথে সুন্দর করে শুরু করুন। এই হাতে দিয়ে এই পাটাকে ধরে রাখুন আর এই পাশে ধীরে ধীরে মাথাটাকে নামিয়ে হাঁটুর কাছে আনার চেষ্টা করুন, নাকটা লাগানোর চেষ্টা করুন। ঠিক এইভাবে যদি পারেন আপনার জন্যই খুব ভালো হবে। আপনার যে কিডনির সমস্যা ভুগছেন বা কিডনির স্টোন যদি হয়ে থাকে, দেখবেন ধীরে ধীরে সেটা ভালো হতে শুরু করবে। এইভাবে করুন, ঠিক এভাবে করুন, এভাবে সুন্দর করে করুন। 10 থেকে 15 সেকেন্ড হোল্ড করবেন, ব্যাস হয়ে গেল। প্র্যাকটিসটা দিনে 2 থেকে 3 বার করার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই। যদি আপনি নিয়মিত সহজেই 3টি প্রাচীন চাইনিজ এক্সারসাইজ করেন, তাহলে আপনাকে 70 বছর বয়সে 30 বছর বয়সের তরুণের মতো লাগবে। অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে প্রতিদিন 50টা চাইনিজ স্কোয়াট করুন। এটি আপনার লিভার ও গল ব্লাডারের কার্যক্ষমতা উন্নত করতে সাহায্য করবে এবং শরীর থেকে টক্সিন বের হতে সহায়তা করবে। আর নিয়মিত 50 বার এই ব্যায়ামটি করলে আপনার হার্ট ফাংশন উন্নত হবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে এবং আপনার ত্বক আর শরীরের ফোলাভাব কমতে শুরু করবে। যদি আপনি নিয়মিত 2 থেকে 3 সেটে 2 মিনিট ওয়াইন রিলিভিং পোজ করেন, তাহলে এটি আপনার পেটের উপরে জেন্টাল প্রেসার তৈরি করে ট্র্যাপড গ্যাস বের করতে সাহায্য করবে, আপনার ব্লোটিং বা পেট ফাঁপা কমিয়ে হজম শক্তি উন্নত করবে। আর যদি আপনি নিয়মিত 3 সেটে 10 থেকে 15 বার ক্যাট কাউ পোজ করেন, তাহলে এটি আপনার পেটকে ভেতর থেকে হালকা মাসাজ দেয়, হজম শক্তি উন্নত করে, পেট ফাঁপা কমায় এবং আপনার শরীরকে প্রাকৃতিকভাবে রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোডে নিয়ে যায়। ফাইনালি যদি আপনি নিয়মিত 2 থেকে 3 সেটে 2 থেকে 3 মিনিট কোবরা স্ট্রেচ করেন, তাহলে এটি পেটের সামনের অংশকে ভালোভাবে স্ট্রেচ করবে, হজম শক্তি উন্নত করবে, ব্লোটিং কমাবে এবং গাট এরিয়াতে ব্লাড ফ্লো বৃদ্ধি করবে। একটি চেয়ারের সাহায্যে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে আপনি যদি প্রত্যেকদিন রোজ সকালে অভ্যাস করতে পারেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার পায়ের মধ্যে কোনো রকম রোগ আসবে না, লাঠি ধরতে হবে না আপনাকে ভবিষ্যতে। প্রতিদিন এইভাবে অভ্যাসে আপনার পায়ের নার্ভ সজাগ থাকবে। বয়স হয়ে গেলে অনেকেই কোমর ব্যথার কঠিন ব্যায়াম করতে পারেন না। সেক্ষেত্রে এই ব্যায়াম কিন্তু বয়স্কদের জন্য খুব সহজ আর খুব উপকারী। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাতেই করে ফেলুন এই ব্যায়াম। কোমর, মেরুদণ্ড সব কিছুর জন্য উপকার পাবেন। 1 মিনিট করে 3টি রাউন্ড করুন। সকালবেলা ঘুম থেকে উঠে এইভাবে টুইস্ট করলে আপনার কোমর, হার্ট সুস্থ থাকবে, শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে। যাদের বয়স একটু বেশি তারা একটু ধীরে ধীরে করবেন, যাদের বয়স একটু কম তারা একটু জোরে করুন। আমি ভিডিওতে 2 ভাবেই করে দেখিয়েছি। 2 থেকে 4 মিনিট করার চেষ্টা করুন। প্রতিদিনের এক্সারসাইজের তালিকায় 2 মিনিট করে এই ব্যায়ামটি করে নেবেন।
তাহলে কখনো কোমরে টান লাগা বা কোমরে ব্যথা লাগার মতো সমস্যার সম্মুখীন হতে হবে না। লিভার এবং কিডনি একসাথে দুটো জিনিসকে সুস্থ রাখার কাজ এই একটি এক্সারসাইজে হয়ে যায়। এছাড়াও পেটের অতিরিক্ত মেদ বা চর্বি মোমের মতোই গলতে শুরু করে। বয়স বাড়লেও এতটাই হাত পা শক্তিশালী হয় যে দৌড়ে দৌড়ে আপনি সমস্ত কাজই করতে পারবেন। আপনি কি সত্যিই চান ম্যাজিকের মতো আপনার সুগার লেভেল কমিয়ে ফেলতে, হাতের ও পায়ের যাবতীয় যন্ত্রণার অবসান করতে? তাহলে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে পায়ের নিচে দিয়ে হাততালি মারার চেষ্টা করুন। 1 মিনিট অভ্যাসে আপনার যাবতীয় সমস্যার সমাধান হবে। শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়ার সাথে সাথে এইভাবে যদি অভ্যাস করতে পারেন 1 মিনিট, তাহলে আপনার বুকের ভেতরে জমে থাকা অতিরিক্ত খারাপ পদার্থ অনায়াসে বাইরে বেরিয়ে আসবে। বাহু গঠন এবং ইউরিনের রাস্তা পরিষ্কার করার ক্ষেত্রেও এই ব্যায়ামটি বিশেষ কার্যকর। पांच 5000 वर्ष पहले हमारे देशवासी इसी वेद मंत्र का उच्चारण करके परम पिता परमात्मा से याचना करते थे, सबका भला करो भगवान, सबको सुख और शांति हो। और 500 वर्ष पहले भक्ति मार्ग के दर्शक गुरु नानक देव ने इसी बात को सरल भाषा में दोहराया, नानक नाम चढ़दी कला, तेरे पाणे सर्वतदा भला। শ্বাস নেওয়া এবং ছাড়ার সাথে সাথে এইভাবে মাত্র 1 মিনিট অভ্যাস আপনার লাংসকে খুব সুন্দর এবং সুস্থভাবে গড়ে তোলে। এছাড়াও হার্টের মধ্যে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হওয়ার সম্ভাবনা প্রায় কমিয়ে দেয়। মাত্র 1 মিনিট করে সকালবেলায় খালি পেটে অভ্যাস করার চেষ্টা করুন প্রত্যেক দিন। আপনি যদি চান আপনার কোমর দীর্ঘদিনের জন্য শক্তিশালী হোক এবং আপনার কিডনি কখনোই রোগগ্রস্ত না হোক, তাহলে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি একটি চেয়ারের সাহায্যে ঠিক এইভাবে অভ্যাস করার চেষ্টা করুন। মাত্র 1 মিনিট অভ্যাসে আপনার কোমর অনেকটাই শক্তিশালী হয়ে। আপনি যদি এভাবে অভ্যাস করতে পারেন মাত্র 1 মিনিট, তাহলে আপনার হজম শক্তি দ্বিগুণ হবে, লিভার তার কার্যকারী ক্ষমতা বাড়িয়ে তুলবে, হার্ট চলবে ট্রেনের মতোই, আর কিডনির রাস্তা দিয়ে বড় বড় পাথর গলে বেরিয়ে আসবে, পা এবং হাঁটুর সুস্থতা বজায় থাকবে। যদি আপনার বিগ বেলি, ভুঁড়ি অথবা বড় পেট থাকে তাহলে নিয়মিত 5 সেটে 10টা করে 50 বার এই ব্যায়ামটা করুন। আর যদি আপনার কোমরে অতিরিক্ত চর্বি বা লাভ হ্যান্ডার্স থাকে তাহলে নিয়মিত 5 সেটে 10টা করে 50 বার এই ব্যায়ামটা করুন। একই সাথে যদি আপনার লোয়ার বেলি ফ্যাট বা তলপেটে অনেক বেশি চর্বি থাকে তাহলে নিয়মিত 5 সেটে 10টা করে 50 বার এই ব্যায়ামটা করুন। ফাইনালি যদি আপনি 50টা নিলিং পুশ আপ দিয়ে আপনার ওয়ার্কআউট শেষ করেন তাহলে আপনার পুরো শরীরের অতিরিক্ত চর্বি আপনাকে সালাম জানিয়ে বিদায় নেবে। সেভ ইট ফর লেটার এন্ড ফলো মি ফর মোর টিপস। আপনি কি কেগেল এক্সারসাইজ করার সঠিক ধাপগুলো জানেন? সঠিক ধাপ অনুযায়ী করলে এর প্রভাব আরো দ্বিগুণ হয়। শুরু করুন বাটারফ্লাই বিট দিয়ে। যদি আপনি 100 বার বাটারফ্লাই বিট করতে পারেন তাহলে করতে পারেন কেগেল ব্রিজ। আর যদি আপনি 100 বার কেগেল ব্রিজ করতে পারেন তাহলে করতে পারেন নিলিং হিপ থ্রাস্ট। আর যদি আপনি 100 বার নিলিং হিপ থ্রাস্ট করতে পারেন তাহলে আপনি করতে পারেন স্কোয়াট উইথ পেলভিক মুভমেন্ট। আর যদি আপনি 100 বার স্কোয়াট উইথ পেলভিক মুভমেন্ট করতে পারেন তাহলে শেষে ক্র্যাব ব্রিথিং দিয়ে স্ট্রেচ এবং রিল্যাক্স করুন। স্টার্ট নাও অর রিগ্রেট লেট। হার্ট চলবে ট্রেনের মতোই, লাংস তার কাজ করা বন্ধ করবে না কোনোদিন, শ্বাসকষ্ট সারা জীবনের জন্য নির্মূল হয়ে যাবে, কিডনির রাস্তা দিয়ে বড় বড় পাথর গলে নেমে যাবে যদি এইভাবে মাত্র 1 মিনিট অভ্যাস করা যায় রোজ সকালে খালি পেটে। একটি ব্যায়াম উপকার 4টি। নাম্বার 1, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা প্রায় কমে যায়। নাম্বার 2, কিডনি অসুস্থ হয় না খুব সহজে। নাম্বার 3, পা ও হাতের নার্ভ সজাগ থাকে। নাম্বার 4, বুকের এবং পিঠের ঝুলে পড়া মাংস টাইট হয়। সকালবেলা খালি পেটে অবশ্যই 2 মিনিটের এই অভ্যাস যদি করতে পারেন তাহলে হার্ট ব্লকেজ হওয়ার সম্ভাবনা একদম কমিয়ে দেয়, কিডনির রাস্তা দিয়ে বড় বড় পাথরও নেমে যায়, মহিলাদের পিরিয়ড এবং পুরুষদের প্রোস্টেটের সমস্যা দূরীভূত হয়, বদহজম এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যাও। আপনি যদি ভবিষ্যতে কিডনির বিভিন্ন ধরনের সমস্যায় ভুগতে না চান তাহলে এইভাবে অভ্যাস করুন। কিডনির রাস্তায় বড় বড় পাথর হওয়া, কিডনি নষ্ট হয়ে যাওয়া বা ইউরিন ধরে রাখতে না পারা বা তলপেটে ব্যথা বা কোমরের দিকে ব্যথা অনুভূত হওয়া, এই সমস্ত সমস্যাগুলো
যদি আপনি শুয়ে শুয়ে নিয়মিত 50 বার ঠিক এভাবে আপনার পা টুইস্ট করেন তাহলে আপনার লোয়ার ব্যাক রিল্যাক্স হয়ে যাবে এবং প্রতিদিন করলে আপনার লোয়ার ব্যাক পেইন থেকে দ্রুত মুক্তি পেয়ে যাবেন। আর আপনি যদি আপনার গোড়ালি আপনার পায়ের পাতার উপরে দিয়ে ঠিক এভাবে 50 বার টুইস্ট করেন তাহলে আপনার স্পাইন আরো ফ্লেক্সিবল হয়ে ব্যাক পেইন থেকে দ্রুত মুক্তি পেয়ে যাবেন। একই সাথে যদি আপনি নিয়মিত 50 বার সাইড টু সাইড উভয় দিকেই আপনার পা ঠিক এভাবে টুইস্ট করেন আপনার লোয়ার ব্যাক আপনাকে ধন্যবাদ জানাবে। ফাইনালি যদি আপনি শুয়ে শুয়ে নিয়মিত 50 বার 90-90 ওয়াইপার্স করেন তাহলে আপনার হিপের টান টান ভাব চলে যাবে এবং আপনার হিপ আরো ফ্লেক্সিবল এবং ওপেন আপ হয়ে যাবে এবং আপনার ব্যাক পেইন আপনাকে সালাম জানিয়ে বিদায় নেবে। স্টার্ট নাও আর রিগ্রেট লেটার। যদি আপনার লোয়ার ব্যাক পেইন বা কোমরের নিচে ব্যথা থাকে তাহলে নিয়মিত 1 মিনিট এই স্ট্রেচিংটা করুন। আর যদি আপনার আপার ব্যাক পেইন বা পিঠের উপরে ব্যথা থাকে তাহলে নিয়মিত 1 মিনিট এই স্ট্রেচিংটা করুন। একই সাথে যদি আপনার পুরো শরীরে ব্যথা থাকে তাহলে নিয়মিত 1 মিনিট এই স্ট্রেচিংটা করুন। ডু ইট নাও অ্যান্ড থ্যাংক মি লেটার। সুস্থ থাকতে চান তাহলে প্রতিদিন সকালে 4টে এক্সারসাইজ করুন আর নিজের শরীরকে ভালো রাখুন। তো চলুন, ফার্স্ট এক্সারসাইজ, এটা 50 বার করবেন। সেকেন্ড এক্সারসাইজ, মোচড় দিয়ে পেছন দিকে ঘোরানোর চেষ্টা করবেন। থার্ড এক্সারসাইজ, এটাও 50 বার করবেন। নাক দিয়ে নিঃশ্বাস নেবেন, মুখ দিয়ে ছাড়বেন। ফোর্থ এক্সারসাইজ, এরকম দাঁড়ান, 1 2 3 4, এটাও 50 বার করুন। নিজের হার্টকে ভালো রাখুন, সারা শরীরে ব্লাড সার্কুলেশন আপনার খুব ভালো থাকবে। দেখুন এই 4টে এক্সারসাইজ করে আপনি অনেকটাই ভালো থাকবেন। 200% গ্যারান্টি দিয়ে বলতে পারি হার্ট 100 বছরের জন্য ভালো থাকবে। বুকের ভেতর কোনো খারাপ পদার্থ জমতে পারবে না কোনো মতেই। কিডনির রাস্তায় বড় বড় পাথর থাকলেও সেটা অনায়াসে বেরিয়ে আসবে। প্রতিদিন এইভাবে অভ্যাস মাত্র 1 মিনিট সকালবেলায় খালি পেটে করার চেষ্টা করুন। ঘাড়ে টান, কাঁধে ব্যথা, হাত তুলতে কষ্ট, প্রবলেমটা শুধু আপনার কাঁধে নয়, স্ক্যাপুলাতেও হতে পারে। স্ক্যাপুলা হলো আপনার শোল্ডারের ফাউন্ডেশন। এটা ঠিকমতো মুভ না করলে পেইন, স্টিফনেস আর পুয়ার পশ্চার সবই বাড়ে। এই সিম্পল মুভমেন্টগুলো স্ক্যাপুলা অ্যাক্টিভেট করে, শোল্ডার মোবিলিটি বাড়ায় আর নেক এবং শোল্ডারের টেনশন কমায়। প্রতিদিন মাত্র 1 মিনিট, কনসিস্টেন্সি আসল গেম চেঞ্জার। আপনার কাঁধকে আবার ফ্রি করে ফেলুন। স্টার্ট নাও আর রিগ্রেট লেটার। বারবার প্রস্রাবের চাপ লাগছে? অনেকেই হয়তো ভাবেন হয়তো অনেক বেশি পানি খেয়ে ফেলেছি, কিন্তু ব্যাপারটা মোটেও নর্মাল না। এটা হতে পারে আপনার শরীরের জন্য ইমার্জেন্সি সিগন্যাল। দিনে 8 থেকে 10 বার বা রাতে বারবার ওয়াশরুমে যেতে হলে সেটা স্বাভাবিক নাও হতে পারে। এর পেছনে থাকতে পারে ইউরিন ইনফেকশন, ডায়াবেটিস, অতিরিক্ত চা কফি, দুর্বল ব্ল্যাডার এবং মানসিক চাপ। মজার ব্যাপার হলো ব্ল্যাডার পুরো ভরার আগেই অনেকের মস্তিষ্ক ইমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে দেয়। তাই অল্প প্রস্রাবের চাপ লাগলেও অনেকেরই মনে হয় এখনই না গেলে বিপদ। কি করবেন? চা এবং কফি কমান, রাতে ঘুমানোর আগে অতিরিক্ত পানি এড়িয়ে চলুন আর নিয়মিত কেগেল এক্সারসাইজ করুন। এতে আপনার ব্লাডার শক্তিশালী হয়ে যাবে। তবে যদি প্রস্রাবের সময় জ্বালাপোড়া, রক্ত বা হঠাৎ ওজন কমে যায় তাহলে আর দেরি না করে চিকিৎসকের কাছে যান। আর সবসময় মনে রাখবেন, বারবার প্রস্রাব করা কোনো লজ্জার বিষয় না। এই ভিডিওটা আপনার সেই বন্ধুটার কাছে পাঠিয়ে দিন যে আধা ঘন্টা পর পর বলে, মামা থাম, একটু আসতেছি। যদি আপনি নিয়মিত 90-90 ওয়াইপার্স করেন তাহলে আপনার হিপের টান কমে যাবে এবং আপনার হিপ আরো ফ্লেক্সিবল হয়ে উঠবে। আর যদি আপনি নিয়মিত 2 মিনিট সেট ডিভাইড করে কোবরা স্ট্রেচ করেন তাহলে আপনার লোয়ার ব্যাক পেইন আপনাকে সালাম জানিয়ে বিদায় নেবে। একই সাথে যদি আপনি নিয়মিত 2 মিনিট এই মুভমেন্টটা করেন তাহলে আপনার কোমরের পেশি আরো ফ্লেক্সিবল আর শক্তিশালী হয়ে উঠবে। আর যদি আপনি এটা আপনার উভয় দিকে প্রতিদিন করেন তাহলে আপনার উপরের পিঠ এবং কাঁধের জড়তা কমে যাবে। ফাইনালি যদি আপনি নিয়মিত 2 মিনিট এই মুভমেন্টটা করেন তাহলে আপনি লোয়ার ব্যাক পেইনে ইনস্ট্যান্ট রিলিফ পাবেন এবং আপনার পিঠের নিচে শক্তভাব সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে।
যদি আপনি নিয়মিত 3 সেটে 20টা করে 60 বার এই ব্যায়ামটা করেন, তাহলে আপনার শ্যাগি, ঝুলে থাকা বা লুজ হয়ে যাওয়া চেস্ট লিফট করবে, আপনার লোয়ার ব্যাক শক্তিশালী হয়ে উঠবে এবং আপনার বড় পেট বা ভুঁড়ি আপনাকে সালাম জানিয়ে বিদায় নেবে। আর যদি আপনি নিয়মিত 3 সেটে 20টা করে 60 বার এই ব্যায়ামটা করেন, তাহলে আপনি ব্যাক ফ্যাট এবং লাভ হ্যান্ডেলস থেকে দ্রুত মুক্তি পেয়ে যাবেন এবং আপনার চেস্ট ফ্যাট দ্রুত কমতে শুরু করবে। একই সাথে যদি আপনি নিয়মিত 3 সেটে 20টা করে 60 বার এই ব্যায়ামটা করেন, তাহলে আপনার লুজ হয়ে যাওয়া ঝুলে থাকা আর্মস বা আর্ম ফ্যাট থেকে দ্রুত মুক্তি পেয়ে যাবেন এবং আপনার ভুঁড়ি কমতে শুরু করবে। ফাইনালি যদি আপনি নিয়মিত 3 সেটে 20টা করে 60 বার এই ব্যায়ামটা করেন, তাহলে আপনি আরো ফিট, চেস্ট আরো টাইট এবং আকর্ষণীয় হয়ে উঠবে। স্টার্ট নাও অর রিগ্রেট লেটার। যদি আপনি নিয়মিত প্ল্যাঙ্ক করা অবস্থায় 100 বার এই ব্যায়ামটা করতে পারেন, তাহলে আপনার অ্যাবস আরো বেশি ডিফাইন্ড হবে এবং লোয়ার ব্যাক শক্তিশালী হয়ে যাবে। একই সাথে যদি আপনি নিয়মিত 40 বার সামনে এবং পেছনে প্ল্যাঙ্ক মুভমেন্ট করতে পারেন, তাহলে খুবই দ্রুত সময়ে আপনি আর্ম ফ্যাট থেকে মুক্তি পেয়ে যাবেন এবং একই সাথে আপনার মোটা কোমর চিকন হয়ে যাবে। এরপর যদি আপনি নিয়মিত 100 বার হিল ট্যাপ করেন, তাহলে এটি আপনার পেটের নিচের অংশে কাজ করবে এবং আপনি লোয়ার বেলি ফ্যাট বা তলপেট ঝুলে পড়া থেকে দ্রুত মুক্তি পেয়ে যাবেন। আর যদি আপনি নিয়মিত 50 বার আপনার পা ক্রস করে আপনার কোণের কাছাকাছি নিয়ে আসেন, তাহলে আপনার অবলিক্স ডিফাইন্ড হবে এবং লাভ হ্যান্ডেলস আপনাকে সেলাম জানিয়ে বিদায় নেবে। ফাইনালি যদি আপনি নিয়মিত 50 বার বার্ড ডগ পোজ করেন, তাহলে আপনার পুরো কোর রিজিয়ন টোন হবে, ফলে আপনার পেট আরো সুন্দর এবং আকর্ষণীয় দেখাবে। যদি আপনি দীর্ঘ সময় বসে কাজ করার সময় নিয়মিত 10 বার এই মুভটা করেন, তাহলে আপনার নেক আর ব্যাক রিল্যাক্স হয়ে যাবে এবং আপনার ব্যাক পেইন কমতে শুরু করবে। আর যদি আপনি বসে বসে 10 বার সিটেড স্পাইনাল টুইস্ট করেন, তাহলে আপনার লোয়ার ব্যাক পেইন ঠিক হয়ে যাবে এবং দীর্ঘ সময় বসে থাকার কারণে হওয়া ব্যাড পশ্চার ইমপ্রুভ হয়ে যাবে। একই সাথে আপনি যদি আপনার পায়ের উপরে পা দিয়ে আপনার শরীরকে সামনের দিকে ঠিক এভাবে 5 বার বেন্ড করেন, তাহলে লম্বা সময় বসে থাকার কারণে হওয়া হিপ টাইটনেস ঠিক হয়ে যাবে এবং আপনার লোয়ার ব্যাক রিল্যাক্স হয়ে যাবে। এরপরে যদি কাজ করতে করতে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ 1 মিনিট আপনার শোল্ডার রোটেশন করেন, তাহলে আপনার ফ্রোজেন শোল্ডার ঠিক হয়ে যাবে এবং আপার ব্যাক রিল্যাক্স হয়ে যাবে। ফাইনালি যদি আপনি লম্বা সময় কাজ করতে করতে 30 সেকেন্ড এই মুভটা করেন, তাহলে আপনার পুরো শরীরে শক্ত ভাব ঠিক হয়ে যাবে এবং আপনি রিল্যাক্স আর ফ্রেশ ফিল করবেন। এখন এই রিলটা আপনার অফিসের কলিগ আর যারা লম্বা সময় বসে বসে কাজ করে তাদের পাঠিয়ে দিন। যদি আপনি নিয়মিত 5 সেটে 10টা করে 50 বার এই ব্যায়ামটা করেন, তাহলে ধীরে ধীরে আপনার সোলিওসিস ঠিক হয়ে যাবে, মানে আপনার বাঁকামের দণ্ড সোজা হওয়া শুরু করবে। আর যদি আপনি নিয়মিত 5 সেটে 10টা করে 50 বার এই ব্যায়ামটা করেন, তাহলে আপনার ব্যাক শক্তিশালী হয়ে যাবে এবং আপনি ফরওয়ার্ড হেড পশ্চার থেকে দ্রুত মুক্তি পেয়ে যাবেন। ফাইনালি যদি আপনি নিয়মিত 5 সেটে 10টা করে 50 বার এই ব্যায়ামটা করেন, তাহলে আপনার শোল্ডার ফ্লেক্সিবিলিটি বৃদ্ধি পাবে এবং আপনার শোল্ডার ন্যাচারাল ভঙ্গিতে ফিরে আসবে। যদি আপনি নিয়মিত 100 বার দেয়ালকে ঠিক এভাবে স্পর্শ করেন, তাহলে আপনার উপরের অ্যাপস ভালোভাবে ডেভেলপ হতে শুরু করবে। আর যদি আপনি নিয়মিত 100 বার সাইড টু সাইড ঠিক এভাবে দেয়ালকে স্পর্শ করেন, তাহলে আপনার অবলিক্স শার্প হতে শুরু করবে। একই সাথে যদি আপনি কোনোই দিয়ে হাঁটু ক্রস করে এভাবে 100 বার স্পর্শ করেন, তাহলে আপনার ভি লাইন আসতে শুরু করবে। ফাইনালি যদি আপনি নিয়মিত 100 বার এই ব্যায়ামটা করেন, তাহলে অবশেষে আপনার লোয়ার অ্যাপস ডেভেলপ হওয়া শুরু করবে এবং বড় পেট বা ভুঁড়ি আপনাকে সালাম জানিয়ে বিদায় নেবে। প্রতিদিন 9 থেকে 1। আপনারা কি প্রতিদিনের 9 থেকে 1 এর নিয়মটা জানেন? 9 to 1 রুল। প্রতিদিন 9000 স্টেপস বা 9000 কদম হাঁটা, প্রতিদিন অন্তত পক্ষে 8 গ্লাস পানি, প্রতিদিন অ্যাটলিস্ট টানা 7 ঘন্টার ঘুম, প্রতিদিন 6 মিনিট মেডিটেশন অথবা প্রেয়ার, প্রতিদিন 5টা ফ্রেশ ফ্রুট অথবা একটা হেলদি স্ন্যাক, 4 বার চা অথবা কফি পানের বিরতি, 3টা ফুল মিল বা সারাদিনে 3 বার পরিপূর্ণ স্বাস্থ্যকর খাবার, রাতের খাবার এবং ঘুমানোর মাঝে 2 ঘন্টার বিরতি, এবং সবশেষে এনি কাইন্ড অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যেটা আপনাকে মেন্টালি এবং ফিজিক্যালি স্ট্রং রাখে। স্টে হেলদি অ্যান্ড স্মাইল। আপনি যদি ভালোভাবে পায়খানা করতে চান, তাহলে আমার কাছে একটা সহজ উপায় আছে যেটা আপনার জীবন বদলে দিতে পারে। টানা 7 দিন আমার দেখানো এই উপায়টা অনুসরণ করুন, তারপর কমেন্ট করে জানান কেমন কাজ করছে। খাওয়া শুরু করার আগে 5 বার গভীরভাবে শ্বাস নিন। এতে আপনার শরীরের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয়, যাকে বলা হয় রেস্ট অ্যান্ড ডাইজেস্ট প্রক্রিয়া। এই পদ্ধতিটি বৈজ্ঞানিক গবেষণায় সমর্থিত, কারণ গবেষণায় দেখা গেছে এই সিস্টেমটি সক্রিয় করলে গাট মোটিলিটি বা অন্ত্রের চলাচল উন্নত হয়। গাট মোটিলিটি বলতে বোঝায় আপনি যে খাবার খান সেটা সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রক্রিয়া। তাই খাওয়ার আগে এই সিস্টেম সক্রিয় করলে হজম উন্নত হয়। এছাড়াও লক্ষ্য রাখবেন, খাবার নিয়ে কোনো ধরনের ভয় বা দুশ্চিন্তা রাখবেন না। সবসময় মাইন্ডফুল ইটিং বা মনোযোগের সঙ্গে খাবার খাওয়ার চেষ্টা করবেন। এগুলো আপনার হজম প্রক্রিয়া
আরো উন্নত করতে সাহায্য করবে। 7 দিন ধরে প্রতিবার খাবারের আগে 5 বার গভীরভাবে শ্বাস নিন। এতে আপনার কোষ্ঠকাঠিন্য অনেকটাই কমে যাবে। এমনকি আপনি জীবনের সবথেকে সেরা পায়খানা করার অভিজ্ঞতাও পেতে পারেন। ভেরিকোস ভেইনস, ভারী পা, ফোলা বা সেলুলাইট, বেশিরভাগ সময় এটা শুরু হয় একটা সহজ কারণে, রক্ত ঠিকভাবে চলাচল না করে আটকে যায়। আপনি যদি সারাদিন বসে বা দাঁড়িয়ে থাকেন তাহলে আপনার পায়ের উপর আগেই চাপ পড়ে যায়। দেখুন, শিরাগুলোকে মাধ্যাকর্ষণের বিপরীতে রক্ত উপরের দিকে ঠেলতে হয়, কিন্তু তাদের নিজস্ব কোনো পাম্প নেই। আর এখানেই আপনার কাফ মাংসপেশি কাজ করে, আর এটাকেই বলা হয় সেকেন্ড হার্ট। এই সহজ মুভমেন্টগুলো সেই পাম্পকে অ্যাক্টিভ করে এবং আপনার পেলভিস খুলে দেয়, যাতে আপনার রক্ত চলাচল স্বাভাবিক হয়। আমার সাথে এখনই করে দেখুন, সাথে সাথে আপনার পা হালকা লাগা শুরু করবে। স্টার্ট নাও। সুস্বাস্থ্যের দিকে আপনার যাত্রা শুরু হয়ে গেছে। গোসল করার আগে নিয়মিত 50টা স্কোয়াট আর নিয়মিত মাউন্টেন পোজে গিয়ে 50টা কাফ রেইজেস। একই সাথে গোসল করার আগে নিয়মিত 50টা সাইড লাঞ্জেস। এরপরে নিয়মিত 50টা রেগুলার পুশ আপস আর নিয়মিত মাত্র 50 সেকেন্ডের প্ল্যাঙ্ক হোল্ড। ফিট, মাস্কুলার, সুস্থ এবং আকর্ষণীয় থাকার জন্য যথেষ্ট। নো জিম নিডেড। স্টার্ট নাও অর রিগ্রেট লেটার। কোষ্ঠকাঠিন্যে ভুগছেন? সকালে পেট পরিষ্কার হচ্ছে না? সহজ এবং অত্যন্ত কার্যকর এই মুভমেন্টটা ট্রাই করুন। এই এক্সারসাইজটি আপনার পেটের ইন্টেস্টাইন মুভমেন্ট উন্নত করবে, হজম শক্তি ভালো হবে আর কোষ্ঠকাঠিন্য আপনাকে সালাম জানিয়ে বিদায় নেবে। স্টার্ট নাও অর রিগ্রেট লেটার। আপনার এই বডির মাঝে বাম পাশে ছোট্ট একটা হার্ট আছে, এটাকেও হেলদি রাখতে হবে, নিজেকে এভারগ্রিন থাকতে হবে। এর জন্য আমাদেরকে কিছু হাই ইন্টেন্সিটি কার্ডিও করতে হবে। এই কার্ডিও করার মাধ্যমে আপনি আপনার ফিটনেসকে, আপনার হার্টকে সতেজ রাখতে পারেন। সেই সাথে সাথে আপনি ক্যালোরি বার্ন করতে পারবেন, আপনার ওজন কমাতে পারবেন, চর্বি কমাতে পারবেন। আপনার ভেতর যে অর্গানগুলো আছে এগুলোকে হেলদি রাখতে হবে। এগুলো যদি ভেতর থেকে হেলদি থাকে তাহলে আপনি সবসময় হেলদি থাকবেন। আর আপনি বাইরে সুন্দর করতে গিয়ে ভেতরের কেয়ার করা বন্ধ করে দিলেন, মানে আপনি আপনার ক্ষতি করলেন। ঘাড়ে টান, বারবার মাথা ব্যথা। আপনি শরীরের সব জায়গায় ট্রেন করছেন, কিন্তু ঘাড়টা একদম অবহেলায় পড়ে আছে, আর এই ভুলটাই সবচেয়ে বড় সমস্যা। দেখুন, আমাদের ঘাড়ের ভেতরে আছে ছোট ছোট জয়েন্ট আর নার্ভ, যেগুলো শক্ত হয়ে গেলে ব্লাড ফ্লো কমে যায়, আর তখনই শুরু হয় টান, ব্যথা, মাথা ঘোরা। কিন্তু ভালো খবর হলো, মাত্র 4টা সহজ ব্যায়াম করেই এটা ঠিক করা সম্ভব। সবগুলো ব্যায়াম 30 সেকেন্ড করে 2টা রাউন্ড করবেন। মাত্র 5 মিনিটের থেকে কম সময়ে দেখবেন ঘাড়ের স্টিফনেস কমে যাচ্ছে এবং আপনার মাথা অনেক হালকা লাগছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, কনসিস্টেন্সি ছাড়া কোনো ফল আসবে না। আজ থেকেই শুরু করুন, আপনার ঘাড় আপনাকে ধন্যবাদ জানাবে। আজকে একটা কথা বলতে চাই, কিছু মানুষের কাছে এটা খারাপ লাগতে পারে, কিন্তু এটাই সত্যি। আমাদের দেশে মানুষ অসুস্থ হওয়ার পর ডাক্তারকে অন্ধের মতো টাকা দিতে প্রস্তুত হয়ে যায়, কিন্তু সত্যি কথা বলতে কি, ডাক্তারও সবসময় আপনাকে বাঁচাতে পারবে না। কেন? কারণ যখন আপনার কাছে সময় ছিল নিয়মিত ব্যায়াম করার, স্বাস্থ্যকর খাবার খাওয়ার, তখন আপনি তা করেননি। আর এখন আপনি ভাবছেন যত টাকা লাগে লাগুক, আবার আগের মতো সুস্থ হয়ে যাবেন, কিন্তু সেটা কখনোই সম্ভব না। তাই যখন আপনার হাতে সময় আছে, পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে আছে, ভালোভাবে ব্যায়াম করুন, ভালো খাবার খান, কারণ পরে হসপিটালে বেডে আফসোস করার চাইতে এখনই শুরু করা অনেক ভালো। এই জীবনটাই আপনার একটাই সুযোগ, তাই চেষ্টা করুন নিজেকে উন্নত করতে। যারা রাতে দেরি করে ঘুমান তারা মনোযোগ দিয়ে শুনুন। আপনি যদি রাত 12টার পরে ঘুমান তাহলে আপনার শরীরে এই 4টি সমস্যা হতে পারে। আর এটা আমি বলছি না, এটা বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত। প্রতিদিন রাত 12টার পরে ঘুমালে ডিপ্রেশনের ঝুঁকি বাড়ে এবং মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়ে। আচরণে পরিবর্তন আসে, মানুষ বেশি খিটখিটে ও রাগী হয়ে যায়, মনোযোগ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়, মস্তিষ্ক ক্লান্ত থাকে, ফলে কোনো কাজেই মন বসে না, সারাদিন ঘুম ঘুম ভাব ও অলসতা লাগে। পর্যাপ্ত ঘুম না হলে শরীর ক্লান্ত থাকে, কোনো কাজেই মন বসে না। তাই চেষ্টা করুন রাতে তাড়াতাড়ি ঘুমাতে এবং পর্যাপ্ত ঘুম দিতে, কারণ শরীর ঠিকমতো বিশ্রাম পেলে তবেই মস্তিষ্ক ও মন দুটোই ভালো থাকবে। যদি আপনি পা স্লাইড করে সামনে বাড়ান এবং উপরের দিকে প্রেস করেন, আপনার লোয়ার ব্যাক এক্সটেন্ড হয়, গ্লুটস ও ডিপ মাংসপেশি কাজ করে, আর টাইট হিপ ফ্লেক্সর স্ট্রেচ হয়, যার ফলে স্পাইন মুভমেন্ট ভালো হয় এবং হিপের চাপ কমে।
যদি আপনি নিয়মিত এই ব্যায়ামটা করেন তাহলে মোটরসাইকেল যত পুরনোই হোক সহজে ব্রেক ফেল হবে না, সবসময় স্ট্রং থাকবে। আর যদি আপনি নিয়মিত এই ব্যায়ামটা করেন তাহলে আপনার মোটরসাইকেলের গতি ফুল এক্সেলারেশন দিয়ে জোর করে ওঠানো লাগবে না, মোটরসাইকেল স্বাভাবিকভাবেই ফুল স্পিডে চলবে। একই সাথে যদি আপনি নিয়মিত এই ব্যায়ামটা করেন তাহলে আপনার মোটরসাইকেল এত শক্তিশালী হয়ে যাবে যে আপনার মোটরসাইকেল চালানোর শব্দ শুনেই সবাই বারবার আপনার মোটরসাইকেলে চড়তে চাইবে। ফাইনালি যদি আপনি নিয়মিত এই ব্যায়ামটা করতে পারেন তাহলে আপনার মোটরসাইকেল একটু চালাতেই বন্ধ হয়ে যাবে না, মোটরসাইকেল চালাবেন ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, বছরের পর বছর, নিয়মিত। রাস্তাঘাটে বের হওয়ার সময় 3টা আমল করে আপনি বের হয়ে যাবেন, ইনশাআল্লাহ ওই রাস্তাঘাটের বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে, রাস্তার অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। আপনি বের হওয়ার সময় আমলটা করবেন, আপনার সন্তানদেরকে বের করা দেওয়ার সময়ও আপনি এই আমলগুলো করাইয়া তারপরে বের করে দিবেন। কারণ আজকে আমাদের সমাজে আমাদের রাস্তাঘাটে দেখা যায় এতটাই অ্যাক্সিডেন্টটা বেড়ে গিয়েছে, রাস্তাঘাটে আপনি নিজে সচেতন হয়ে চললেও দেখা যাচ্ছে যে আপনি অ্যাক্সিডেন্ট হতে পারেন যে কোনো মুহূর্তে, অন্য গাড়ি বা অন্য কেউ আপনাকে অ্যাক্সিডেন্ট করে দিতে পারে। এই জন্য নবীজির শিখানো এই দোয়াগুলো, এই নিয়মগুলো পাঠ করে যদি আমি রাস্তাঘাটে চলতে পারি তাহলে আল্লাহ পাক অবশ্যই আমাকে হেফাজত করবে। যদি কোনোভাবেই অ্যাক্সিডেন্ট হয়েও যায় আল্লাহ পাক অবশ্যই এই অ্যাক্সিডেন্টটা আমার শহীদি মরণের কারণ করতে পারে। এজন্য এই দোয়াগুলো, এই নিয়মগুলো অবশ্যই আমাদেরকে পালন করা উচিত। প্রথম কথা হলো, যদি আপনি দূরবর্তী কোনো সফরে রওনা হন, যেটা আপনি সফরের জন্য রওনা হয়েছেন, কসরের অন্তর্ভুক্ত আপনি হয়ে গিয়েছেন, এমন যদি সফর হয়ে থাকে 15 দিনের জন্য আপনি 48 মাইলের অধিক আপনি অতিক্রম করবেন, এমন যদি সফর হয়ে থাকে, প্রথম আমল হলো আপনি বের হয়ে যাওয়ার সময় 2 রাকাত নামাজ আদায় করে, নফল নামাজ আদায় করে বের হয়ে যাবেন। নবীজি বলছে এই 2 রাকাত নামাজ আদায় করে যদি কোনো মানুষ সফরে বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের বদলতে ওই ব্যক্তির জিম্মা নিয়ে নেন, ওই ব্যক্তির জিম্মাদারি নিয়ে নেন, রাস্তাঘাটের বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক তাকে সম্পূর্ণ হেফাজত করে। 2 নম্বরে, আপনি রাস্তাঘাটে বের হওয়ার সময় যদি সফরটা আপনার কাছে হোক অথবা দূরে হোক, বাড়ি থেকে যখন বের হয়ে যাবেন তখনই আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বের হবেন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা আমরা সকলেই জানি, ছোট্ট একটি একদম কমন একটি দোয়া। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আল্লাহর নামে বের হচ্ছি, আল্লাহর নামে তাওয়াক্কুল করে আমি আল্লাহর উপরে সুফর্দ করে আমি বের হয়ে যাচ্ছি। আপনি পড়তে পারেন, আপনি পড়লেন, আপনার সন্তান পড়তে পারে না, ছোট মানুষ, আপনি তাকে পড়ায়া দিলেন, আপনি তাকে পাঠ করায়া দিলেন, সন্তানকে স্কুলে বের করে দিচ্ছেন, বাজারঘাটে বের করে দিচ্ছেন, আপনি তার সামনে দেখে নিয়ে আপনি পড়াবেন তাকে, বাবা তুমি পড়ো বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক স্বয়ং নিজে আপনার সন্তানের জিম্মাদারি নিয়ে নেবেন, আল্লাহ পাক স্বয়ং নিজে তাকে সমস্ত বিপদ অনিষ্টতা থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে। এর জন্য এই দোয়াটা পাঠ করতে আমরা কখনোই ভুলবো না। 3 নম্বরে, আপনি যদি কোনো যানবাহনে উঠবেন, বাসা থেকে বের হয়ে আসছেন, নিচে এসে আপনি যানবাহনে উঠবেন, এই যানবাহনে ওঠার সময় অবশ্যই আপনি ওই দোয়াটা পাঠ করবেন, পবিত্র কোরআনে শেখানো বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। এই দোয়াটা আপনারা বেশি বেশি